গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এর উপর আজকে ডিসকাশন আছে। তো এই ক্লাসটার যেটা মেন ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি আমাদের যে এডুকেশন, সেই এডুকেশনের কি কি ভ্যালুস থাকা উচিত। একজন যদি তুমি স্টুডেন্ট হও, স্টুডেন্ট থেকে ইন ফিউচার কোনো টিচার হও, তো তোমার মধ্যে কি কি ভ্যালুস থাকা দরকার সেটার উপর ডিসকাশন আছে। তার মধ্যে পার্সোনাল, সোশ্যাল ভ্যালুস, মোরাল ভ্যালুস, স্পিরিচুয়াল ভ্যালুস, বিহেভিয়ার ভ্যালুস, এই সমস্ত ভ্যালুস নিয়ে কথা বলা আছে। তারপরে এনভায়রনমেন্ট এডুকেশন সম্পর্কে আলোচনা করা আছে। তো এনভায়রনমেন্ট এডুকেশনে আমাদের কি কি থাকা দরকার, অবজেক্টিভটা কি থাকে, এনভায়রনমেন্ট নিয়ে আমি ডিটেলস তো ক্লাস নিয়েছি, সাথে এখানে একটা ছোট করে ডিসকাশন আছে, সেটার উপর আলোচনা করা আছে। আর গভর্নমেন্টস অ্যান্ড পলিটি আর অ্যাডমিনিস্ট্রেশন অংশ, সেখানে আমাদের দেশে কি কি পলিসিস আছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে, বা আমাদের যে কনস্টিটিউশন তার যে পার্টস সেখানে ভাগ কি কি আছে সেই নিয়ে ডিসকাশন আছে। এই হলো আজকে ক্লাসের টোটাল ডিটেলস, এবং এই ক্লাসটার আজকেই হায়ার এডুকেশন সিস্টেমের এন্ড। হায়ার এডুকেশনের কনস্টিটিউশনের সঙ্গে সম্পর্ক আমি অ্যাকচুয়ালি মেন মিডিলে অফ দ্য ক্লাসে বলেই দিয়েছি যে তিনটে পার্ট ছিল। একটা হচ্ছে স্টেট লিস্ট, তারপরে হচ্ছে তোমার সেন্ট্রাল লিস্ট আর কনকারেন্ট লিস্ট। সেখানেই আমাদের ডিসকাশন হয়ে গেছে, তবু আজকের ক্লাসেতে আবার এগেন ডিসকাশন করে দেবো তোমাদের সাথে। তো আজকে ক্লাস শুরু করা যাক। এমনিতে আমার কাছে লিংক হয়তো লেটে এসে, তোমরা তো দেখছি অনেকে এসে জয়েন হয়ে আছো। তো শুরু করা যাক আজকে ক্লাসটা, যেটা হচ্ছে দেখো ভ্যালু এডুকেশন এন্ড এনভায়রনমেন্ট এডুকেশন। তো ভ্যালু এডুকেশন সম্পর্কে একটু কনসেপ্ট দিয়ে দিই। যে ধরো আমরা আজকে পড়াশোনা করেছি, পড়াশোনা করে একটা কোনো জব বা কোনো প্রফেশনাল লাইনে যেতে চাইছি। তো এটা একটা কি কাজ করে, তুমি নিজের একটা পড়াশোনা করেছো, তোমার সাথে যে সমস্ত টিচার, তোমাদের যারা গুরু, প্রত্যেকে তারা তোমাদেরকে গাইড করেছেন সঠিক পথে দেখানোর জন্য, সেই দিশাতে দেখানোর জন্য, যার জন্য তোমরা আজকে এসে নিজেদের একটা দিশা খোঁজার চেষ্টা করছো। তো সেরকমই তোমাদেরও ইন ফিউচারে তোমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদেরকেও সেই সমান দিশা দেখানো উচিত। এটা দায়িত্ব। একটা সোসাইটির মধ্যে থাকতে গেলে একে অপরের পরস্পরের দায়িত্ব থাকে। তো ভ্যালু এডুকেশন সেটারই শিক্ষা দেয় যে তোমার কি কি পার্সোনালিটি থাকা দরকার, তোমার কি কি চারিত্রিক বৈশিষ্ট্য থাকা দরকার, যার ফলে তুমি ইন ফিউচার আগে গিয়ে আরো এই সমস্ত জিনিস বা এই সমস্ত ব্যাপারগুলোতে তোমাদের সোসাইটিতে একটা নিজেদের যোগদান দিতে পারবে। আশা করি এই ব্যাপারটা প্রত্যেকে বুঝতে পারছো। অডিও যদি ক্লিয়ার না আসে রেসপন্স করবে, যদি টোটাল ক্লাসের ক্লিয়ার না আসে সেখানে রেসপন্স করবে, বা এক দুজন যদি যাদের নিজস্ব প্রবলেম হচ্ছে তারা যদি বলে, তো যাদের সমস্যা হচ্ছে না তারা অন্তত বলো, তাহলে বোঝা যাবে যে তার হয়তো নেটওয়ার্কের প্রবলেম কিংবা আমার নেটওয়ার্কের প্রবলেম। তো দেখো এটা হচ্ছে ভ্যালু এডুকেশনের ব্যাপারে যেটা লেখা আছে পড়ি, সেটা হচ্ছে দেখো ভ্যালু এডুকেশন মিন্স এডুকেশন ইজ দ্য প্রসেস অফ ডেভেলপিং চাইল্ড knowledge, skill, attitude, values, and behavior patterns that society consider desirable for him and to have, both as an individual as a member of the society. তো আমরা প্রত্যেকে কি একটা সোসাইটির মেম্বার, মানে আমি যেখানে বাস করি, আমার আশেপাশে যে সমস্ত রিলেটিভ থাকে, কিংবা আমি তোমাদের যদি কোনো ক্লাস নিই সেখানেও একটা পরিবেশ তৈরি, সেটাও একটা সোসাইটি। তো যেখানেই যে সমস্ত জিনিসের সাথে আমরা কানেক্ট হই না কেন, সেখানে একটা সোসাইটির মতো কনস্ট্রাকশন তৈরি হয়, একটা সিস্টেম তৈরি হয়। তো সেখানে একটা কি হয় যে বাচ্চা বয়স থেকেই তোমাদের একটা চাইল্ড নলেজ ডেভেলপ করা উচিত ভ্যালু এডুকেশনের ওপর, বা স্কিল ডেভেলপ করা উচিত, বা অ্যাটিটিউড ডেভেলপ করা উচিত। কিরকম বিহেভিয়ার প্যাটার্ন হবে, ব্যবহার কিরকম হবে, একজন কোনো দুস্থ মানুষের সাথে ব্যবহার কিরকম হবে, একজন ছাত্রের সাথে ব্যবহার কিরকম হবে, বা একজন পিতামাতার সাথে ব্যবহার কিরকম হবে, একজন তোমার থেকে আরো বয়স্ক গুরু সমান তার সাথে ব্যবহার কিরকম হবে। তো সমস্ত জিনিসটা একটা ভ্যালু এডুকেশনের মধ্যে পড়ে। আর যেহেতু আমরা সোশ্যাল, আমরা যেহেতু সামাজিক লোক বা আমরা সামাজিক ব্যক্তিত্ব নিয়ে থাকি, তো সেখানে আমাদের এই ইন্ডিভিজুয়ালের যে দায়িত্বগুলো সোসাইটিতে থাকার জন্য সেটা অবশ্যই পালন করা উচিত। তাহলে সোসাইটি কি হবে, সুন্দরভাবে চলবে। না তো এই আমাদের আফগানিস্তানের মতো হাল হয়ে যাবে, তালিবান নামে ছাত্র সমাজ এসে বন্দুক ধরে শুধুমাত্র মানুষকে মারতে শুরু করে দেবে। তো তারা তো সোশ্যাল বলে মনে হয় না।
তালিবান শব্দটা অর্থ হচ্ছে স্টুডেন্ট, সেই স্টুডেন্ট ছাত্র সংগঠন নামে তারা এখন ফায়ারিং করছে, দেশ শাসন করার চিন্তা ভাবনা করছে। তো যাই হোক, এরকম যেন সোশ্যাল না হই আমরা, আমাদের দেশে যেন এই একটা সম্মান আছে, আমাদের বিদেশে গেলে আমাদের একটা সম্মান আছে, আমাদের দেশ বলা হয়, স্পিরিচুয়াল দেশে বলা হয়, ডিভোশনাল দেশ বলা হয়, শান্তির দেশ বলা হয়, ঐক্যের দেশ বলা হয়। আছে, যেখানেই যাই না কেন ইন্ডিয়াকে একটা সম্মানের চোখে দেখে প্রত্যেকে। তো সেটা আমাদের কিন্তু ভ্যালু এডুকেশনের থেকেই এসেছে, এটা তোমাকে মানতে হবে। কিন্তু আজকে যদি কেউ পাকিস্তান থেকে যায়, তাকে কিন্তু অন্য নজরে দেখে, টেরোরিস্ট। প্রথমেই কিছু লোক তো ভেবে নেবে টেরোরিস্ট এসেছে, কিন্তু ইন্ডিয়া থেকে কেউ গেলে অন্তত এটা অ্যাটলিস্ট ভাববে না যে টেরোরিস্ট এসেছে, অ্যাটলিস্ট এটা ভাববে যে নিশ্চয়ই কোনো ভালো ব্যক্তিত্ব মানুষ এসেছে, স্পিরিচুয়াল লোক এসেছে। তো এটা একটা ইন্ডিয়ার ক্ষেত্রে বা ইন্ডিয়া যারা আমরা বসবাস করি তাদের ক্ষেত্রে একটা গুড সাইন। আমি তো অনেক ট্রাভেল ব্লগ দেখি, তো আমি এখানে দেখেছি যারা যারা ইন্ডিয়ার নাম নেয় তাদের আতিথেয়তাই আলাদা হয়েছে, ঠিক আছে? তো এই সমস্ত ব্যাপার আছে। বলো, শুনছি, বলো। হ্যাঁ স্যার, বলছি যে এই তালিবানদের ধর্মটা কি অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, মানে তালিবানরা কি ধর্ম মানে, মানে আর কিভাবে এদের উৎপত্তিটা হলো কিভাবে সেটা বলুন। হ্যাঁ, তোমার কথা বুঝতে পারলাম। দেখো, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তো অনেকেরই কোয়ারিজ আছে। তালিবান তালিবান সম্পর্কে একটুখানি বলে দিই, তোমরা একটু শুনে নাও তালিবান নিয়ে জাস্ট কনসেপ্টটা। তো দেখো, তালিবান যে শব্দটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে পাশতুন ভাষা, পাশতুন ল্যাঙ্গুয়েজে তালিবান শব্দের অর্থ হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে? অর্থাৎ যদি আমরা তালিম হিন্দিতে বা আরবিতে বলি তালিম নেওয়া, তালিম নেওয়া মানে কোনো কিছু শেখা লার্ন করা, তাকে বলা হয় তালিম নেওয়া। তালিম শব্দ থেকে এসছে তালিবান, ঠিক আছে? তালিম মানে হচ্ছে কোনো কিছু শেখা, লার্নার। তো লার্নার কারা হয়? স্টুডেন্টরা হয়। তো সেখান থেকেই শব্দটা ফুল ফর্ম এসে গেছে তালিবান। এটা একটা একটা বুঝে নিতে হবে যে তালিবান কেন নামটা এসছে। এরপরে বলি তালিবানের কেন সৃষ্টি হলো, ঠিক আছে? তালিবান সৃষ্টি হওয়ার পিছনে একটা বড় হিস্ট্রি আছে, সেটা বলে দিই, তোমাদের কনফিউশন ক্লিয়ার হবে, আর অনেকে ক্লাসে জানেও। সেটা হচ্ছে যে আমাদের একটা সময় ছিল, ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হলো। ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হওয়ার পর অনেক দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেখানে দুটো দেশের একটা স্ট্রং পাওয়ার তৈরি হয়ে গেছিল। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইউএসএসআর, যেটা এখন ভেঙে রাশিয়া হয়ে গেছে, আর একটা হচ্ছে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট। তো ইউএসএসআর এই দুটো তখন একটা শক্তিধর দেশ তৈরি হয়ে গেল, দুজনেই পরমাণু ক্ষমতা সম্পন্ন দেশ তৈরি হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পর, 1945 এর সময়ের কথা বলছি আমি, তারপরে। তো সেখানে দেখা গেল যে তারা আস্তে আস্তে কি করতে থাকলো, যে ইউএসএ একটা গ্রুপ অফ দেশ বানাতে থাকলো, যেখানে তার কলোনির মতো ব্যাপারটা তৈরি করতে চাইছে। যেমন বর্তমানে চায়না করছে আফ্রিকার সাথে। আফ্রিকায় চায়না প্রচুর ইনভেস্টমেন্ট করেছে, সেখানে রোডওয়েজ বানিয়েছে, সেখানে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ছিল না সেখানে প্রচুর পয়সা ঢেলেছে, অর্থাৎ সেখানে কলোনাইজ করছে। তোমরা যদি ভাবো যে কলোনাইজেশন শেষ হয়ে গেছে, তা কিন্তু নয়। ব্রিটিশ সময় চলে গেছে, কলোনাইজেশন শেষ হয়ে গেছে, আমাদের দেশ প্রত্যেকে স্বাধীন আছে, তা কিন্তু নয়। এখনো কলোনাইজেশন আছে, কিন্তু অন্যভাবে আছে, ঠিক আছে? এখানে বলছে পয়সা দিয়ে তাকে কিনে নেওয়ার মতো ব্যাপার। ধরো চায়না আজকে একটা আফ্রিকার দেশ উগান্ডাতে কোনো ইনভেস্টমেন্ট করেছে, পয়সা ঢেলেছে, সেখানে রোডওয়েজ বানিয়েছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছে। তো সেখানে যখন পয়সা সে ইনভেস্ট করেছে, সে তো এমনি এমনি তার পয়সা ঘরে বসানো আছে, সে ইনভেস্ট করেনি, নিশ্চয়ই কোনো প্রফিট আছে। তার মানে কি, তাকে একটা বিনা কারণে ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে ঋণের জালে জর্জরিত করেছে এবং তার দেশে একটা ক্ষমতা ভোগ করার চেষ্টা করবে। অর্থাৎ ধরে নাও মিলিটারি বেস বানিয়ে ফেলবে, কিংবা ধরো কোনো একটা সি পোর্ট আছে যেটা উগান্ডা সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চল, সেখানে ফ্রিতে ডক করবে, অর্থাৎ সেখানে মাল আনলোড তোলা নামানো, কিংবা সেই ডকইয়ার্ডে আর্মি বা নাভাল বেস বানিয়ে ফেলবে, যেখান থেকে সহজে অন্য কোনো দেশে পার্শ্ববর্তী দেশে যুদ্ধ করে নেওয়া যায়। শ্রীলঙ্কার একটা উদাহরণ বলি, শ্রীলঙ্কাতেও আমাদের একটা ইন্ডিয়াও পোর্ট বানিয়েছে, চায়নাও পোর্ট বানিয়েছে। ইন্ডিয়া পোর্ট বানিয়েছে বন্ধুত্ব হিসেবে, চায়না বানিয়েছে হচ্ছে তার একটা প্রফিটের জন্য। তো শ্রীলঙ্কার যে পোর্টটা বানিয়েছে চায়না, সেখানে পয়সা আমদানি করতে পারেনি, অর্থাৎ পয়সা সেখান থেকে পায়নি বলে 99 বছরের জন্য সেই পোর্টটা শ্রীলঙ্কার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। অর্থাৎ 99 বছর তার যা মর্জি সেটা করতে পারে, সেখানে আর্মিও রাখতে পারে, সেখানে যা খুশি করতে পারে। তো এটা একটা কলোনাইজেশন। তো এরকম টাইপের কলোনাইজেশনের সিস্টেম ছিল হচ্ছে
রাশিয়া আর ইউএসএসআর ইউএসএসআর আর ইউএস এর সাথে। অর্থাৎ ইউএসএ চাইতো যে তার সঙ্গে ম্যাক্সিমাম দেশ ওয়ার্ল্ডের যোগ হয়ে যাক, বন্ধুত্ব হয়ে যাক, অ্যালাইজ হয়ে যাক, যেটা কথায় বলে। আবার ইউএসএসআর চাইতো যে আমার সাথেও যেন এরকম বন্ধুত্ব তৈরি হয়ে যাক। তো আফগানিস্তান হচ্ছে এমন একটা দেশ যে হচ্ছে একটা সেন্টার পয়েন্ট কি, ইউএস এর সঙ্গে যে মিডল ইস্টের যে কানেকশন, সেখান থেকে বাকি অন্যান্য জায়গায় যাওয়ার জন্য, মিডল ইস্ট মানে সৌদি আরব বা কাতার, এই সমস্ত জায়গাগুলো, এখানে ইউএস এর ভালো ক্ষমতা ছিল, সেখানে তেল পাওয়া যেত, সেখানে ডলারের আমদানি হতো বলে ইউএস এর সেখানে ভালো ক্ষমতা ছিল। তো আফগানিস্তান একটা কানেক্টিং পয়েন্ট ছিল রাশিয়া আর ইউএস এর মাঝখানে। অর্থাৎ এই দেশটায় যদি কেউ নাভাল বেস তৈরি করে নিতে পারে, বা এই দেশটা যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার সেই দেশের একটা তৈরি হয়ে যায়, তাহলে যে কোনো ভাবে তারা এশিয়াতে ডমিনেট করতে পারবে, এটা একটা টার্গেট ছিল। তো রাশিয়াও সেরকম টার্গেট করে রেখেছিল যাতে তোমার ইউএসএ আফগানিস্তানকে দখল না করতে পারে। তো এরকম একটা সময়ে তখন তারা দেখলো যে ইউএসএ যখন এরকম ভাবে রাশিয়াকে ক্যাপচার করতে পারছে না, অর্থাৎ রাশিয়া আফগানিস্তানকে এক সময় অ্যাটাক করে দেয়, ঠিক আছে। সেটা হচ্ছে ওই 1980 দশকে, যখন আফগানিস্তান কারোর সাথে থাকতে চায়নি, সেই সময় 1980 দশকে রাশিয়া অ্যাটাক করে দেয় আফগানিস্তানকে। রাশিয়াও আমেরিকার মতো আমেরিকা যেমন 20 বছর কাটিয়েছে, রাশিয়া সেখানে 10 বছর কাটিয়েছিল। তো এরকম যখন অ্যাটাক করে দেয়, তখন আমেরিকা দেখে যে রাশিয়াকে যদি আফগানিস্তান থেকে তাড়াতে পারে, তাহলে একটা আমেরিকার সঙ্গে আফগানিস্তানের একটা বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। কিন্তু আবার রাশিয়াকে তাড়ানোর জন্য আফগানিস্তানকে সাহায্য করা যদি সরাসরি করে, সেখানে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ লেগে যেতে পারে। তো এই সিচুয়েশনে তখন তারা পাকিস্তানকে সাহায্য নেয়। পাকিস্তানেরই এটা স্বাধীন, আমি এইরকম বিভিন্ন স্টুডেন্ট অর্গানাইজেশনকে তালিম দেবো, শিক্ষা দেবো রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো আশা করি যে আফগানিস্তানে যখন রাশিয়া অ্যাটাক করেছে 1980 সময়ে, সেই সময় পাকিস্তান কি করে, আমেরিকাকে প্রস্তাব দেয় যে আপনি আমাকে পয়সা দিন। পাকিস্তান তো অ্যাকচুয়ালি কাঙালের দেশ, সেখানে পয়সায় কিছু নেই। তো যদি পয়সা আসে এরকম ভাবে বিদেশি অর্থ কোনো একটা প্রলোভন দেখিয়ে, যেহেতু আমেরিকা আফগানিস্তানকে দখল করতে চাইছে, তো সেই প্রলোভন দেখিয়ে পাকিস্তান কি করেছে, আমেরিকাকে একটা কন্ট্রাক্ট দেয় যে আপনি আমাদের পয়সা দিন, আমি আমার যেহেতু বর্ডার আফগানিস্তানের সাথে লাগে, তো তাহলে আমি ওই আমার দেশেতে এনে স্টুডেন্টদের ট্রেনিং দেবো, অর্থাৎ মিলিটারি অস্ত্র প্রোভাইড করব, মিলিটারি ট্রেনিং দেবো, এরকম ট্রেনিং দিয়ে যাতে তারা রাশিয়ার সাথে যুদ্ধ করতে পারে। তো তখন থেকে তালিবানের সৃষ্টি হয়। অর্থাৎ আফগানিস্তানে থাকা, পাশতুন প্রদেশে থাকা স্টুডেন্টদের নিয়ে এসে পাকিস্তান একটা ট্রেনিং দেয় তাদেরকে, এবং রাশিয়ার সাথে যুদ্ধ করে, এবং তারপর থেকেই তালিবানের সৃষ্টি হয়। রাশিয়া পিছনে হাঁটতে শুরু করে, তখনই তালিবানের সমস্ত রকম সৃষ্টি হয়ে যায়, এবং তালিবান সেখানে একটা ক্ষমতা চলে আসে, অর্থাৎ স্টুডেন্ট অর্গানাইজেশন একটা ক্ষমতায় চলে আসে। তো এরকম চলতে থাকে, একটা সময় হয় কি, বিন লাদেন। বলো বলো। হ্যালো, বলছি স্যার, হ্যাঁ, তাহলে বলছি, তো বলো। এই যে আজকের যে বর্তমান পরিস্থিতি আফগানিস্তানের, তো সেখানে তাহলে সেই পরিস্থিতির জন্য দায়ী পাকিস্তান। হ্যালো, শোনা যাচ্ছে? আমি বলছি কে দায়ী কে দায়ী নয়, হ্যাঁ শুনতে পাচ্ছি। কে দায়ী কিংবা দায়ী না সেটা আমি বলছি, শোনো পুরো কথাটা, তারপরে তুমি কোশ্চেন করবে। তো এরকম সময় কি হয়, যখন 1991 এর সময়, 1990 এরকম সময় রাশিয়ার সমস্ত ট্রুপ ফিরে চলে যায়, তারপরে গিয়ে ইউএসএসআর ভেঙে যায়। অর্থাৎ এখন বর্তমানে রাশিয়া যেটা আছে, তার সঙ্গে আরো অনেক দেশ ছিল, ইউক্রেন ছিল, তারপরে তাজাকিস্তান, এই সমস্ত দেশ অনেকগুলো যারা যারা আলাদা আলাদা হয়েছে, তারা এক সময় রাশিয়ার সঙ্গে যুক্ত ছিল। তো 1993 এই সময়ে রাশিয়া টোটালি স্প্লিট হয়ে গিয়ে শুধুমাত্র রাশিয়া বর্তমান যেটা আছে সেটা আছে, বাকি অন্যান্য দেশ আলাদা হয়ে যায়। এরপরে একটা অ্যাটাক করে, সেটা হচ্ছে একটা অন্য টেরোরিস্ট অর্গানাইজেশন, আল কায়দা নাম, সেটার নাম হচ্ছে বিন লাদেন। তোমরা যদি 2001-এর সিচুয়েশন জানো, যারা 2001-এর এই সমস্ত ব্যাপারগুলো দেখেছো, তোমরা যদি জানো যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একটা ট্রেডিং সেন্টার হয়, সেখানে বিন লাদেন তার যুদ্ধ বিমান নিয়ে অ্যাটাক করে দেয়। অর্থাৎ যুদ্ধ বিমান নয়, সরি, প্যাসেঞ্জার বিমানকে হাইজ্যাক করে অ্যাটাক করে দেয়। তো যখন এই বিন লাদেন আল কায়দার হেড
অ্যাটাক করে দেয় তাকে শরণার্থী দেয়, অর্থাৎ তাকে সাপোর্ট দেয় হচ্ছে তালিবান। অর্থাৎ তালিবান কি করে, ওই বিন লাদেনকে আশ্রয় দেয়। তাহলে তালিবানকে তৈরি করেছে আমেরিকা, আর আমেরিকাতে অ্যাটাক করা বম্বিং করা লোককেই আবার তালিবান সেখানে থাকার জন্য সাপোর্ট দিচ্ছে। আমেরিকা তাদেরকে বারবার রিকোয়েস্ট করে যে লাদেন যদি তোমাদের কাছে থাকে তাহলে আমাদেরকে পাঠিয়ে দাও, আমাদেরকে হ্যান্ড ওভার করে দাও, কিন্তু কোনো মতেই তালিবান তাকে দেয় না বা তালিবান তাদেরকে সাপোর্ট করে না। যেহেতু একই মুসলিম কমিউনিটির লোক, তাদের একটা ধর্মের উপর সেন্টিমেন্টাল আছে, তো কোনোদিনই তাকে ছাড়ে না। তারা হয় কখনো আফগানিস্তানে রাখতো গুহার ভেতরে, কখনো পাকিস্তান প্রদেশে পাঠিয়ে দিত। তাহলে পাকিস্তান আর আফগানিস্তানের সম্পর্কটা তখনও বরাবর ভালোই ছিল। আফগানিস্তান কখনো পাকিস্তানের সাহায্য নিত সেখানে ট্রেনিং করাতে, আবার কখনো পাকিস্তানের কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন ভারতে অ্যাটাক করার জন্য আফগানিস্তান থেকে তালিবানের মাধ্যমে অ্যাটাক করে দিত। তো ভারতকেও অ্যাটাক করেছে অনেকবার। তো এরকম সমস্ত সিচুয়েশন যখন হয়, তখন আমেরিকার যখন প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ, তিনি কি করলেন, আমেরিকা থেকে ট্রুপস পাঠিয়ে দেন আফগানিস্তানে তালিবানকে খতম করার জন্য, তালিবানকে শেষ করার জন্য। তো আফগানিস্তানের ট্রুপ চলে আসে 2001 সালে। আমেরিকার ট্রুপ যেটা 20 বছর পর রিটার্ন গেছে 2021 সালে, এখনো পুরোপুরি রিটার্ন যায়নি। তো যখন এরকম ট্রুপ চলে আসে আফগানিস্তানে, তখন সেখানে তালিবানকে ধরে ধরে মারতে শুরু করে আমেরিকান সেনারা। এবং তারপরে কি হয়, যখন তালিবান একটা এমন একটা ট্রেনিং থাকতো তাদের, তারা হচ্ছে গুহার ভেতর খুব সুন্দরভাবে লুকিয়ে পড়তে পারতো, যেখানে আমেরিকান সেনারা খুঁজে পেত না। অর্থাৎ তালিবানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তালিবানের যা সেনা আছে সেটা হচ্ছে 75,000। সেখানে আফগানিস্তানে আমেরিকার ট্রেনিং দিয়ে সেনা তৈরি করেছিল 3 লাখ, কিন্তু ওই মোরাল ডোমিনেট করে তালিবান এখনো গোটা দেশটা দখল করে নিয়েছে। তো তাহলে আমেরিকার মতো সেনারাও তালিবানকে শেষ করতে পারেনি, তার কারণ হচ্ছে তারা খুব সুন্দরভাবে গুহাতে লুকিয়ে পড়ে, বা কখনো কখনো প্রবলেম হলে পাকিস্তানে গেছে আশ্রয় নিয়ে নেয়। যেমন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে ধরেছিল, তো লাদেনকেও পাকিস্তানই আশ্রয় দিয়েছিল। অর্থাৎ পাকিস্তান এমন একটা দেশ, সে কি করে, যার থেকে অর্থ নেয় তাকেই সেই তারাতেই ছেদ করে দেয়। অর্থাৎ আমেরিকার থেকেই ডলার নিয়েছে, আমেরিকার থেকেই অস্ত্র শস্ত্র নিয়েছে, সমস্ত কিছু নিয়েছে। আবার তালিবানকে ট্রেনিং দিয়ে পাকিস্তান আবার কি করেছে, আমেরিকান সেনার সাথেও আবার লড়াই করা শিখিয়ে দিয়েছে। অর্থাৎ আমেরিকান সেনাকে এই তালিবানরা ধরে ধরে গুলিও করেছে। তারপরেই না আমেরিকা তারপরে অর্থ দেওয়া বন্ধ করে দিল পাকিস্তানকে, যখন সেটা বুঝতে পারলো। তো এই তালিবান এই যে এখন 3 লাখ সেনা আফগানিস্তানে তৈরি করেছিল, তালিবান কি করেছে, তাদের ফ্যামিলি মেম্বারদের ধরে ধরে টেক্সট করে দিয়েছে যে যদি তোমরা কোনো শর্ত ছাড়া সারেন্ডার করে দাও তাহলে তোমার ফ্যামিলি বেঁচে যাবে। তো এরকম করে করে সমস্ত সেনা পাকিস্তানি হচ্ছে এখানে মেন রোল প্লেয়ার, যে সাপের গালে চুমু খায়, ব্যাঙের গালেতেও চুমু খায়। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? বলো। প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। শুনছি, বলো। বলছি ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্কের। হ্যাঁ স্যার, মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে, এবার শোন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে না মাঝে মাঝে। এখন শোনা যাচ্ছে তো? এখন শোনা হ্যাঁ যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, আমি কিন্তু শুনতে পাচ্ছিলাম ঠিকঠাকই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এই হলো তালিবানের স্টোরি। যদি এবার কারো কোনো মনেতে প্রশ্ন থাকে করতে পারো, তারপর আজকে ক্লাসেতে আলোচনা শুরু করব। ক্লাসের আলোচনা তালিবানের গল্প বলে দিলাম, কি ছিল তালিবান আর তালিবান কিভাবে সৃষ্টি হয়েছে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার তাহলে স্যার বলছি তাহলে বিন লাদেনকে ধরিয়েছিল তো কে? দেখো আজকে ক্লাসটাতে এবার আসি, যেটা বলছিলাম যে হ্যাঁ বলো বলো। বলছি স্যার তাহলে বিন লাদেনকে ধরিয়েছিল কে শেষ পর্যন্ত? বিন লাদেনকে আমেরিকান যে সিআইএ আছে, তাদের গোয়েন্দা এজেন্সি, তারাই অনেক খোঁজে খাঁজে ধরেছিল। এর জন্য জিরো ডার্ক
শেষ পর্যন্ত আমেরিকান যে গোয়েন্দা এজেন্সি আছে তারাই রিসার্চ করে তাকে ধরেছিল, বুঝতে পেরেছো? হ্যাঁ 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 ঠিক আছে স্যার। এর জন্য একটা মুভিও আছে, 12 o'clock বলে একটা সামথিং কোনো আছে, সেরকম একটা মুভি আছে, যেটা দেখলে নিলে বুঝতে পারবে বিন লাদেনকে কিভাবে ধরা হয়েছিল। তো যেটা তো দেখো এবার হচ্ছে আজকে ক্লাসটাতে আসি যে ভ্যালু এডুকেশন মানে হচ্ছে যে তোমাদের যে এডুকেশন প্রসিডিওর, অর্থাৎ যেটা ধরো আমাদের যে নলেজ থাকা দরকার, একটা সোশ্যাল থাকা দরকার, সোশ্যাল হওয়া দরকার, সেটার ব্যাপারে একটু জানা। তো এবার দেখো আমাদের সোসাইটিতে থাকতে গেলে অবশ্যই একটা ভ্যালু এডুকেশন থাকবে, সেটা দরকার। থ্রু দ্য ভ্যালু এডুকেশন ওয়ান ক্যান ডেভেলপ দ্য সোশ্যাল, মোরাল, aesthetic and the spiritual side of of a person which is often undermined in a formal education. তো ফর্মাল এডুকেশনের মাধ্যমে আমরা কি কি করি, সোশ্যাল, মোরাল এবং অ্যাথিস্টিক যে আমাদের বা স্পিরিচুয়াল সাইড আছে সেটা ডেভেলপমেন্ট করি। তো ভ্যালু এডুকেশন টিচ আস টু প্রিজার্ভ হোয়াট এভার ইজ গুড and worthwhile in what we have inherited from our culture. তো ভ্যালু এডুকেশন আমাদের শিক্ষা দেয় কি করতে, প্রিজার্ভ করে রাখতে, ধরে রাখতে, যেটা ভালো, যেটা একটা গুরুত্ব আছে সেটা সমস্ত কিছু ধরে রাখতে, সেটা আমাদের বা কালচারকে ধরে রাখতে আমাদের শিক্ষা দেয়। তো দেখো 5 ক্লাসিফিকেশন আছে ভ্যালু এডুকেশনের: পার্সোনাল ভ্যালু এডুকেশন, সোশ্যাল ভ্যালুস, মোরাল ভ্যালুস, স্পিরিচুয়াল ভ্যালুস এন্ড বিহেভিয়ার ভ্যালুস। তো এই 5টা ভ্যালুস আমরা একটু দেখে নেবো কি কি ভ্যালু আছে। তো দেখো পার্সোনাল ভ্যালুস যেটা আছে, পার্সোনাল ভ্যালুস ইজ রেফার্ড টু those values which are desired and cherished by the individual and irrespective of his or her social relationship. দেখো এটা একটা বলছে পার্সোনাল ভ্যালুস একটা যে ডিজায়ার, একটা দরকার, যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে তোমার ইন্ডিভিজুয়ালের নিজের ক্ষেত্রে তোমার সোশ্যাল লাইফে, অর্থাৎ ধরো আমাদের যে সোশ্যাল রিলেশনশিপ গুলো আছে, সামাজিক, বাবা মার সাথে সম্পর্ক, বন্ধুর সাথে সম্পর্ক, সমস্ত জিনিসে যেটা ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকে রাখি, তো সেটার একটা ডেভেলপমেন্ট করা দরকার। ইন্ডিভিজুয়াল ডিটারমাইন হিজ ওন স্ট্যান্ডার্ড অফ অ্যাচিভমেন্ট and attain this target without explicit interaction with স্ক্রোল করতে, আর স্ক্রিন একটু স্ক্রোল করে দাও এটা। হ্যাঁ, তো দেখো এটা একটা কি বলছে যে স্ট্যান্ডার্ড অ্যাচিভমেন্ট, individual determine standard achievement and attain this target without explicit interaction with any other person. তো দেখো ধরো আমাদের কোনো একটা মানুষের সাথে ইন্টারাকশন করা দরকার বা প্রয়োজন, সেটার সঙ্গে তার একটা ইন্টারাকশন হয়। তো এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, যেটা আমাদের পার্সোনাল ভ্যালুসকে ডেভেলপ করতে হবে। যেহেতু আমরা ইন্টারাকশন করি, আমরা স্যারেদের সাথে ইন্টারাকশন করি, টিচারের সাথে ইন্টারাকশন বা টিচার স্টুডেন্ট হয়ে ইন্টারাকশন হয় স্যারেদের সাথে, কিংবা বাবা মার সাথে ইন্টারাকশন হয়, বন্ধুর সাথে ইন্টারাকশন হয়। তো এগুলো আমাদের কি হয়, ইন্ডিভিজুয়াল যেগুলো আমাদের স্ট্যান্ডার্ড, যেটা আমাদের অ্যাচিভ করেছি, যে জ্ঞান লাভ করেছি, যে টার্গেট লাভ করার চিন্তা আমরা রাখছি, তো এই ইন্টারাকশনের মাধ্যমে আমরা কি করছি, একে অপরের সাথে কানেক্টেড হই। তো সেটার একটা পার্সোনাল ভ্যালু ডেভেলপমেন্টের খুবই দরকার। এক্সাম্পল হচ্ছে অ্যাম্বিশন, ক্লিনলিনেস, contentment, courage, creativity, determination, dignity of labor, diligence, excellence, honesty, hope, maturity, regularity, punctuality and simplicity. পার্সোনাল ভ্যালুস মধ্যে কোন কোনগুলো পরে আমি এখানে লিখে দিয়েছি। দেখো অ্যাম্বিশন, তোমার গোল কি, লাইফে কি করবে, এটা একটা তোমার অ্যাম্বিশন, এটা পার্সোনাল ভ্যালুস মধ্যে আছে। তুমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার ড্রেস আপ, তোমার চলাফেরা, তোমার মুভমেন্ট কতটা পরিষ্কার, সেটাও একটা পার্সোনাল ভ্যালুস মধ্যে আসে। তারপর দেখো কারেজ কতটা আছে, তোমার মধ্যে সাহস কতটা আছে। কন্টেনমেন্ট, তুমি কতটা সোশ্যালি কানেক্টেড হতে পারছো। তারপরে দেখো ক্রিয়েটিভিটি, তোমার মধ্যে কি ক্রিয়েটিভ গুণ আছে, তুমি কিরকম বানাতে পারো, কোনো কিছু বানাতে পারো কিনা, বা সোসাইটির জন্য তুমি কিছু ডেভেলপ করতে পারো কিনা, সেটা তোমার ক্রিয়েটিভিটির মধ্যে পড়ে। ডিটারমিনেশন, তুমি কি রকম চিন্তাধারা রাখো, কি সিদ্ধান্ত নাও কোনো একটা সিচুয়েশনের, সেটাও একটা সোসাইটির একটা এফেক্ট পড়ে সেখানে তোমার চিন্তা ভাবনার উপর। তো এটা পার্সোনাল ভ্যালুর উপর পড়ে।
ডিগনিটি অফ লেবার, তুমি কতটা পরিশ্রমী, ডিজিলেন্স, এক্সিলেন্স, অনেস্টি, হোপ, এগুলো সমস্তটাই হচ্ছে একটা ক্যারেক্টারের মধ্যে পড়ে। তোমার কতটা সততা আছে, কতটা আশাবাদী তুমি, তোমার কতটা কাজের মধ্যে নিখুঁত আছে, নিপুণতা আছে, তুমি কতটা ম্যাচিওর, কতটা তুমি একটা কোনো ব্যাপারে ম্যাচিওরিটি দেখাও। ধরো আমি একটা কথাই বলছি, কোনো একটা আলোচনা সভায় আলোচনা হচ্ছে, তোমার একটা মতামত কতটা ম্যাচিওরিটি প্রকাশ করে বা তোমার মতামতে কতটা তারা ভ্যালুস দেয়, এটাও একটা কিন্তু দরকার। রেগুলারিটি, তুমি কোনো একটা ধরো এই যে ক্লাস হচ্ছে, ক্লাসের মধ্যে কতটা রেগুলার আছো, কলেজে কিংবা স্কুলেতে কতটা রেগুলার থাকতে, টাইমে পৌঁছাতে কিনা, সেটার জন্য পাঞ্চুয়ালিটি, আর সিম্পলিসিটি কিনা, তোমার মধ্যে কোনো রকম অহংকার আছে কিনা। ধরো আমি কথাই বলছি, কারো কারো অনেক কিছু জিনিস থাকলে তাদের একটা অহংকার দেখায়, ভাব বা তার একটা তার নিজস্বতার যে প্রকাশ, যে আমার মধ্যে এটা আছে, আমি এই জায়গায় গেছিলাম, আমার মধ্যে এই জিনিস রয়েছে, সমস্ত জিনিসের একটা অহংকার থাকে, তো সেই জিনিসটা একটা সিম্পলিসিটিকে প্রকাশ করে না। তো অহংকার তোমার যদি না থাকে, তাহলে তুমি একটা পার্সোনাল ভ্যালুস কে ডেভেলপ করেছো, এবং সেটা সোশ্যাল লাইফের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। তো এই জিনিসগুলো হচ্ছে পার্সোনাল ভ্যালুজ এর মধ্যে পড়ে। সোশ্যাল ভ্যালুজ মধ্যে কি পড়ে দেখো, সোশ্যাল ভ্যালুজ আর কনসার্নিং টু দ্য সোসাইটি, এটা সোসাইটির উপর ডিপেন্ড করে হয় সোশ্যাল ভ্যালুজ। আনলাইক দ্য পার্সোনাল ভ্যালুজ, the practice of social values necessitates the interaction of two or more person। তো সোশ্যাল যখন কথাটা আসে, তখন একের নয়, অর্থাৎ ইন্ডিভিজুয়াল নয়, সেখানে একের অধিক, দুই বা তার বেশি পার্সনের উপর ডিপেন্ড করে হয়। These values are always practiced in the relation to the our neighbors, community, society, nation and the world। তো দেখো এই ভ্যালু গুলো কি করা হয়, প্র্যাকটিস করা হয়, মানে আমাদের তৈরি করা হয়, মানে আমরা যেটা নিজেরা প্র্যাকটিস করি কি করে, আমাদের নেইবার্স এর উপর, আমাদের যারা প্রতিবেশী আছে তাদের সঙ্গে সোসাইটি তৈরি হয়, আমাদের প্রতিবেশীর সাথে সোসাইটি তৈরি হয়, কমিউনিটির মধ্যে একটা হয়। যেমন ধরো আমাদের যদি অনেকে দেখবে যারা গ্রামে থাকো, তাদের নামের একটা পাড়া থাকে, টাইটেলের নামে পাড়া থাকে, যেমন কেউ কেউ বলে দাস পাড়া, ঘোষ পাড়া, ব্যানার্জি পাড়া। এইগুলো কেন তৈরি হয়েছে, এগুলো হচ্ছে সেই কমিউনিটির লোক সেখানে গিয়ে বসবাস করে। ব্যানার্জি পাড়ায় ম্যাক্সিমাম টাইটেল বা পদবি ব্যানার্জিদের পাবে, ঘোষ পাড়ায় ম্যাক্সিমাম পদবি বা টাইটেল সেটা হচ্ছে ঘোষের পাবে, কোথাও কোথাও দাস পাড়া বলে দাসের বা টাইটেল, সেখানে দাসের ব্যক্তিত্বরা বসবাস করে। তো এটা একটা কমিউনিটি তৈরি করে। সোসাইটি বা সোসাইটির মধ্যে এখন তো সমস্তটাই ফ্ল্যাটে, তারা সেটা একটা সোসাইটি তৈরি হয়, অনেকগুলো লোক এক জায়গায় বসবাস করে, সেটা একটা সোসাইটি বলা হয় থাকে। ফ্ল্যাট হোক বা সেখানে একটা বড় রাস্তা থাকে বা গার্ডেন থাকে, অনেক অনেক রকম অনেক বিল্ডিং থাকে, ঠিক আছে, 10-12 তলা বিল্ডিং এ অনেকগুলো ঘর থাকে, 3-4টে এরকম বিল্ডিং তৈরি হয়, তো এটা একটা নিয়ে একটা সোসাইটি তৈরি হয়। তো এরকম অনেক কলকাতা শহরের মধ্যে সোসাইটি আছে, গ্রুপ অফ একটা বড় এরিয়াতে অনেক লোক বসবাস করে। নেশানে এটা ওয়ার্ল্ড ওয়াইড এর ব্যাপার। তো নেশান, আমাদের দেশ নিয়েও একটা সোশ্যাল ভ্যালুজ আছে, দেশের একটা সোশ্যাল ভ্যালুজ আছে, যে আমাদের দেশের ব্যক্তিত্বরা কিরকম। আমরা যেমন অতিথিকে দেবতার সমান তুলনা করি, আমাদের দেশে যদি কেউ ঘুরতে আসে তাদেরকে একটা দেবতা নজরে দেখা হয়, অতিথি দেব ভব বলে আমাদের সংস্কৃতির একটা কথা আছে। বা আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া বলে যখন টিভিতে অ্যাড দিত, তো সেখানেও দেখা থাকতো অতিথি দেবো ভব, অর্থাৎ ইনক্রেডিবল ইন্ডিয়া হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা করা হতো শুধুমাত্র বিদেশি ট্রাভেল বা বিদেশি যারা ঘুরতে আসবে তাদের জন্য, আমাদের দেশে কি কি রাখা আছে, কি কি দেখতে পাবে, তো তারা আমাদের একটা ইনকাম সোর্স, অর্থাৎ যদি আমরা বিদেশি লোক এসে আমাদের দেশকে ঘুরতে আসে, তো সেটা একটা ইনকাম সোর্স, তো সেটাও একটা ভ্যালুজ আছে। তো সোশ্যাল ভ্যালুজ একটা আমাদের দেশে আছে। তো দেখো সোশ্যাল ভ্যালুজ মধ্যে কি কি পড়ে, লোকাল, তারপর হচ্ছে partial and the temporary in application এক্সাম্পল হচ্ছে দেখো কি কি আছে, সেটা হচ্ছে যে ব্রাদারহুড আছে, এনভায়রনমেন্ট কনসার্ন আছে, ফ্রিডম আছে, হসপিটালিটি আছে, জাস্টিস আছে, শেয়ারিং আছে, সিম্প্যাথি আছে, টিম স্পিরিট আছে। তো দেখো সোশ্যাল ভ্যালুজ আর লোকাল, পার্সিয়াল এন্ড টেম্পোরারি ইন অ্যাপ্লিকেশন, তো এগুলো হচ্ছে ধরো পার্সিয়াল এন্ড লোকাল, এটা মানে হচ্ছে তোমার সোশ্যাল ভ্যালুটা একটা সমসাময়িক একটা সময়ের জন্য, টেম্পোরারি জিনিসের জন্য। যেমন হচ্ছে ব্রাদারহুড, আমরা যদি কোনো দেশ থেকে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে যাই কোনো দেশে, সেটা একটা আমরা ব্রাদারহুড এর ব্যাপারটা বলি। আমাদের স্বামী বিবেকানন্দ একটা ব্রাদারহুড কনসেপ্ট দিয়েছিলেন, যেখানে তিনি আমেরিকায় গিয়ে বলেছিলেন সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। তো সেখানে একটা ব্রাদারহুড অর্থাৎ ভ্রাতৃত্বের চোখে আমরা দেখি সবসময় একটা বিদেশি নাগরিককে। তো আমাদের যদি কেউ অলিম্পিক খেলতে যায় বা ক্রিকেট খেলতে যায়, সেখানে একটা ব্রাদারহুড কনসেপ্ট থাকে, অর্থাৎ আমরা একটা
ভাইকে যেরকম ভাবে নজর দেখি সেরকম সেই প্লেয়ারদের বা সেই বন্ধুস্থানীয় লোকেদের সেই দেশের সিটিজেনদের একটা ব্রাদারহুড কনসেপ্ট রাখি, এনভায়রনমেন্ট কনসার্ন রাখি, আমরা আমাদের পরিবেশকে নিয়ে চিন্তিত থাকি, পরিবেশ যেন নোংরা না করি। তবু আমাদের দেশে অনেকটাই নোংরা আছে, আমাদের দেশ স্বচ্ছতার দিকে কিছুটা স্টেপ এগিয়েছে, কিন্তু সবসময় আমরা ক্লিননেস থাকতে পারি না। এখানে যেহেতু 131 কোটি জনসংখ্যার বাস, সবাইকে তো আর অ্যাওয়ার সময় ধরে করা সম্ভব হয় না, কেউ অ্যাওয়ার হয়েও নিজেরা জেনে বুঝেও কাজ করে। তো তাহলে অ্যাওয়ারনেস আরো ফেলানো দরকার, এনভায়রনমেন্ট কনসার্নের অবশ্যই হওয়া দরকার আমাদের দেশে, যদিও আমাদের এটা আছে কিন্তু তাও একটা মাচ মোর বেটার লেভেলে নেই। বেটার লেভেলে করার জন্য আমাদের এনভায়রনমেন্ট কনসার্ন থাকতে হবে। ফ্রিডম আমাদের দেশে অবশ্যই আছে, একটা স্বাধীনতা আমাদের মধ্যে থাকে, আমরা ফ্রিডমটা ভোগ করি। হসপিটাবিলিটি হচ্ছে যেটা আমরা কোনো আতিথেয়তা যেটা বলে হসপিটাবিলিটি, যেটা হচ্ছে যে ধরো তোমরা কোনো বাড়িতে অতিথি এলে তোমরা যেরকম ভাবে তাকে একটা ট্রিট করো, যেরকম ভাবে খাওয়া, তার জন্য লাঞ্চ ডিনার বা এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করো, সেটা একটা হসপিটাবিলিটি বলে। তার একটা প্রপার শোয়ার জায়গা সমস্ত কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিই, তো এটাকে হসপিটালিটি বলে। সেরকমই বিদেশ থেকে কোনো নাগরিক যদি ঘুরতে আসে আমাদের দেশে, তো তাদের জন্য আমাদের দেশের এনভায়রনমেন্ট খোলা আছে, তাকে সিকিউরিটি দেওয়া, তার সঠিকভাবে কাজকর্ম করা, তার জন্য আমাদের ইন্ডিয়ান এম্বাসি দেখভাল করে, কিংবা সেই দেশের এম্বাসিতে যারা থাকে তারা দেখভাল করে। জাস্টিস এটা আমাদের সোশ্যালি থাকে, কোনো একটা ন্যায় বিচার পাওয়া আমাদের কোর্টেতে হয়, এবং এটা জাস্টিস জিনিসটা আমাদের কোর্টে সত্যি একটা ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপমেন্টের দরকার, কারণ কি অনেক কেস অনেক দীর্ঘদিন ধরে চলে, সেই জাস্টিসের ব্যাপারটা একটুখানি আমাদের কনসার্ন থাকা দরকার। যদিও জাস্টিস আমাদের সোশ্যাল ভ্যালুর মধ্যে পড়ে, অন্যান্য দেশের তুলনায় আমাদের র্যাঙ্কিং ভালো। শেয়ারিং আমরা শেয়ার করি, যেমন ভ্যাকসিনের ব্যাপারটাই বলি, আমাদের দেশ বহু দেশকে ভ্যাকসিন দিয়েছে ফ্রিতে। ভ্যাকসিন ইনভেনশন হওয়ার পর, কোভিড-19 এর ভ্যাকসিন ইনভেনশন হওয়ার পর আমরা আমাদের প্রতিবেশী দেশকে যেমন দিয়েছি, তেমন বন্ধুস্থানীয় দেশকেও দিয়েছি দূরের দূরের কন্টিনেন্টে। যেমন সিম্পল এক্সাম্পল বলি, ব্রাজিল। ব্রাজিল তো আমেরিকান কন্টিনেন্টের একটা দেশ, যেখানে আমেরিকা থেকে তাকে সাহায্য পাঠায়নি, ভারতবর্ষের নরেন্দ্র মোদী তাকে সাহায্য পাঠিয়েছিল। আমেরিকার সাহায্য তখনও ব্রাজিলের কাছে এসে পৌঁছায়নি ভ্যাকসিনের, কিন্তু ইন্ডিয়া তাকে ভ্যাকসিন দিয়েছিল। তাহলে বোঝাই যাচ্ছে যে শেয়ারিং এর দিক দিয়ে আমরা কতটা আছে। সিম্প্যাথি অবশ্যই আছে। সিম্প্যাথি কিরকম, নেপালে একবার আমাদের ভূমিকম্প হয়েছিল, সবার আগে আমাদের দেশের রাহাত তাদের কাছে পৌঁছে গেছিল। অর্থাৎ নেপালের ভূমিকম্পে তখন ক্ষয়ক্ষতিতে মানুষ জর্জরিত, আমাদের দেশের এনডিআরএফ এর টিম, আমাদের দেশের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম, সঙ্গে খাবার, এই যে নিয়ে চলে যাওয়া একটা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের কাছে, এটা একটা সিম্প্যাথির ব্যাপার। বাংলাদেশে কোনো ঝড় হলে আমাদের তরফ থেকে একটা তার কাছে রাহাত পৌঁছে যায়, এটাও একটা সোশ্যাল ভ্যালুস মধ্যে পড়ে, সিম্প্যাথি দেখানো। আর টিম স্পিরিট তো অবশ্যই আছে। আমরা অনেক ধর্মের মানুষ এখানে বসবাস করি, কিন্তু যখন আমাদের ইন্ডিয়ার কেউ একজন গৌরবান্বিত কাজ করে, সেটা ক্রিকেটই হোক, অলিম্পিক মেডেলই হোক, আমরা একটা টিম স্পিরিট দেখাই, সেখানে আমরা ধর্মের বিভেদ আর দেখি না। সেখানে আমরা তখন সমস্ত জিনিসটা কি হয় দেশের নামে করে দিই। আমরা চিন্তা ভাবনা করি না আমরা মুসলিম বলে পাকিস্তানের সঙ্গে সাপোর্ট করব বা কোনো কিছু। তবু কিছু কিছু জায়গায় দেখেছি, অনেকের কাছে শুনেওছি যে পাকিস্তানের জম্মু অ্যান্ড কাশ্মীর সাইডে কেউ পাকিস্তানকে সাপোর্ট করে, অনেক মোহামেডান যারা আছে। নেভার মাইন্ড, যদি ক্লাসেতে কেউ থাকো এরকম কিছু মনে করো না, কিন্তু আমার কাছে এটা শোনা কথা এবং আমি দেখেওছি অনেক ভিডিওতে। তো যাই হোক, টিম স্পিরিট ওই রকম ছোটখাটো দু একটা ইনসিডেন্ট ছাড়া আমাদের দেশের টিম স্পিরিট খুবই ভালো। আমরা বিভিন্ন জায়গা, অনেক গ্রাম থেকে যাওয়া ছেলেরা আমরা কিন্তু টিম স্পিরিট দেখিয়ে একটা দেশকে বড় জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো এই ছিল সোশ্যাল ভ্যালুজ এন্ড পার্সোনাল ভ্যালুজ। এই অবধি শোনার পর যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, তারপরে আমি মোরাল ভ্যালুজ, স্পিরিচুয়াল ভ্যালুজ এন্ড দা বিহেভিয়ার ভ্যালুজে চলে যাব। কারো কোনো কোশ্চেন? তোমরা কি প্রত্যেকে অডিও শুনতে পাচ্ছ? ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। মনে হয় না কারো কোনো কোশ্চেন আছে। আশা করি এই জায়গাটা প্রত্যেকেই বুঝতে পারলে।
এরপরে দেখো মোরাল ভ্যালুস আছে। মোরাল ভ্যালুস একটা অন্য ধরনের কনসেপ্ট। কিরকম কনসেপ্ট একটু দেখে নিই মোরাল ভ্যালুসটা কি। Moral values refer to those whose value which are the related to an individual's character, personality, conforming to what right to and virtuous। তো দেখো রাইট অ্যান্ড ভার্চুয়াস কোনটা সঠিক এবং কোনটা ভুল, এটার একটা দিক নির্দেশক হচ্ছে আমাদের মোরাল। এখানে পার্সোনাল ভ্যালুর সঙ্গে মোরাল ভ্যালুজ এর একটু ডিফারেন্সিয়েট আছে, সেটা তোমাদের মনেতে আসতে পারে, স্যার পার্সোনাল ভ্যালু বললো আবার মোরাল ভ্যালুতে সেই একই কথা বলছেন, এটার মধ্যে তো একটা কোনো কিছু থাকছে না বা কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো মোরাল ভ্যালুসটা বলি কিরকম জিনিস, তোমাদের অন্তরের যেটা চিন্তা ভাবনা। ধরো আমি একটা সিম্পল উদাহরণ দিই, রাস্তা দিয়ে কোন একটা ডগ দেখছো ইনজিওর্ড আছে, এখনকার ব্যস্ততার সময়ে কেউ সেই ইনজিওর্ড ডগটার দিকে তাকায় না, বা কোনো কারণে সে যদি ভুল করে আবার রাস্তাতে চলে আসে তাকে সব আবার তাড়িয়ে দেয়, কিন্তু কেউ তাকে তাকে প্রপার ট্রিটমেন্টের জন্য ডগের যে সেন্টার যেখানে কেয়ারিং রাখা হয় সেখানে পৌঁছেও দেয় না। কিংবা একটা সিম্পল বলি, রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলো, সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর খুব কম মানুষই আছে সেই অ্যাক্সিডেন্টের সঙ্গে ইনভলভ হয়। এর পিছনে আমাদের দেশের একটা সমস্যা আছে, যেটা আমি মনে করি নিজে ইন্ডিভিজুয়ালি, সেটা হচ্ছে আমাদের দেশের আইন কানুন এই সংক্রান্ত জিনিসটা ইনফ্রাস্ট্রাকচারিক্যালি মানে সেরকম ভাবে সঠিক নেই। যে মানুষটা হেল্প করতে যায় তাকেই সমস্যায় ফেলে দেয়। অর্থাৎ আমি একটা কথাই বলি, ধরো কেউ একজন দেখছে রাস্তায় কোনোভাবে কেউ একটা অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে যদি সে হসপিটালে পৌঁছে দেয়, তো এমন সিস্টেম আমাদের যে তাকে পুলিশ এসে জেরা করবে, অকারণে অহেতুক হয়রানি দেবে। এই জিনিসগুলো যখন মানুষ প্রবলেমে পড়ে, বা কেউ কেউ হয়তো এমনও দেখা গেছে নিজেই সেই কেসটার সঙ্গে ইনভলভ হয়ে গেছে, তাকে সাবিত করতে করতেই সারা জীবন কেটে গেছে কোর্টের কাছে যে আমি এই ব্যাপারটার সঙ্গে শুধু তাকে হেল্প করতে গেছিলাম, কিন্তু এই ব্যাপারটার সাথে ইনভলভ নয়। তো এই জন্য কি হয়, আমাদের দেশের ইয়াং জেনারেশন বলো কিংবা আমাদের থেকে এল্ডার জেনারেশন বলো, মোরাল ভ্যালুসটা একটুখানি আমাদের কাছে লো, আমাদের দেশে লো। তো যাই হোক, গভর্নমেন্ট এখানে কিছু মেজার্স নেবে বা নিয়েওছে, আমি অনেক স্যার কিছু শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না স্যার কিছু। হয় না, ঠিক আছে, এটা আমাদের দেশের ল আইন। গিলটি মিনস শোনা যদি যায়নি সে কিছু, ইনোসেন্ট আগে হয় কথা কি বলো। মানে সে তাকে যতক্ষণ না তার দোষ প্রমাণ হচ্ছে তাকে কোনো পানিশমেন্ট। আচ্ছা আমি এগেন বলছি, তোমরা শোনো, তোমরা প্রত্যেকেই শুনতে পাওনি এটা কথাটা যেটা বললাম? ইয়েস স্যার, শুনতে পাইনি, এখন আবার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটুখানি এখানে নেটওয়ার্কের এরকম সমস্যা থাকে, সন্ধ্যের দিকে ওভারলোড থাকে তো নেটওয়ার্কের। তো এটা আমি ট্রাই করেও কোনো শর্ট আউট করতে পারিনি। যাই আমি নেটওয়ার্ক প্যাক ভরি না কেন, এয়ারটেলই ভরি, জিওই ভরি, কিংবা অন্য কোনো ভোডাফোনের ভরি, সবেতেই এই সমস্যাটা থাকে। ঠিক আছে, আমার সবকিছু ট্রাই করে করে দেখা হয়ে গেছে। তো যাই হোক, এবার শোনো, তবু শোনার চেষ্টা করো, যেটা শুনতে হবে না এগেন আমাকে বলবে, আমি আবার এগেন বলবো। তো আমি যেটা বলছিলাম, মোরাল ভ্যালুস হচ্ছে যে আমাদের যে মনের মানসিকতা সেটার উপর ডিপেন্ড করে এই মোরাল ভ্যালুস থাকে। অর্থাৎ এখানে আমাদের দেশেতে এমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা আছে যে যদি ধরো তুমি কোনো অসুস্থ ব্যক্তিকে হসপিটালে নিয়ে যাও, বা রাস্তায় দেখা কোনো মানুষকে তুমি হেল্প করতে যাও, তো তোমাকে অকারণে অহেতুক পুলিশ এসে হ্যারাসমেন্ট করবে। তো এটা আস্তে আস্তে ঠিক করা দরকার, আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা দরকার, সেটার ব্যাপারে আমি ডিসকাশন করছিলাম। তো দেখো মোরাল ভ্যালুস হচ্ছে জাস্ট রিলেটেড টু ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার বা পার্সোনালিটি বা কনফার্মিং উইথ দ্য রাইট অ্যান্ড ভার্চুয়াস। ভার্চুয়াস মিন একটা যেটা তোমার হচ্ছে, যেটা তুমি দেখোনি, যেটা হচ্ছে অকল্পনিক জিনিস, যেটা সঠিক এবং অকল্পনিক, বা যেটা সঠিক নয় যেটা বলতে পারো ইন জেনারেল। তো এরকম জিনিসকে ডিটারমাইন করাই হচ্ছে তোমার মোরাল ভ্যালুস মধ্যে পড়ে, নৈতিক ভ্যালুর মধ্যে পড়ে। তো দেখো রিলিমের শব্দটার মানে হচ্ছে কোনো কিছু একটা গোষ্ঠী বা টোটাল কম্বিনেশন অফ সামথিং, তো সেটাকে রিলিম বলা হয় থাকে। মোরাল ভ্যালুস ইজ রাদার দ্য ডেটাবেল ডিবেটেবল ওয়ান। তো এখানে আছে দেখো, ডিবেটেবল ওয়ান মানে হচ্ছে এই যে মোরাল ভ্যালুস, এই জিনিসগুলো রাদার বা এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি হচ্ছে একটা
তর্কের বিষয় এটাকে বলা হচ্ছে। এর যে কম্বিনেশনটা কি থাকা দরকার কি থাকা দরকার না, কারোর কাছে কোনটা সঠিক মনে হয় কোনোটা ভুল মনে হয়, আবার কোনো ব্যক্তির কাছে ভুলটা সঠিক মনে হয়, এরকম ব্যাপারটা থাকে। তার মানে অ্যাকর্ডিং টু, তো আমি বলতে পারি ধরো কেউ একজন কাউকে ধরো কথাই বলছি যে কি উদাহরণ দেওয়া যাক, ধরো কেউ একজন অসুস্থ ব্যক্তি, ঠিক আছে, অসুস্থ ব্যক্তিকে তুমি রাস্তায় দেখেছো, তুমি তাকে পৌঁছে দিলে, পৌঁছে দেওয়ার পর সেই ব্যক্তিটা মারা গেল, তো তোমাকে এসে কেউ একজন যুক্তি দেবে যে তুই শুধু শুধু নিজের ঘাড়ে এই সমস্যাগুলো ডেকে নিয়ে আসিস, ও যদি মারা গেল তাহলে তোর ওপর দায়িত্ব পড়তে গেল, তুই এই মৃত্যুর জন্য দায়ী, এই সমস্ত কথা তোমাকে এসে বলতে পারে। কেউ আবার বলে যে অন্তত অ্যাটলিস্ট সে মৃত্যু যাওয়ার আগে তো হসপিটালে ট্রিটমেন্টটা পেলো এই ব্যক্তির জন্য। তো দেখো এখানে মোরাল ভ্যালুসের দুটো ভাগ হয়ে যাচ্ছে, কেউ একজন বলছে যে মৃত্যুটার জন্য তুই দায়ী, আবার কেউ একজন বলছে তুই এই মৃত্যুটার জন্য তুই দায়ী মিন্স ও ওই লোকটা বলতে চাইছে যে ধরো আর একটু বেটার হসপিটালে তুই তাকে নিয়ে যেতে পারতিস। যেমন হয় যেরকম সিচুয়েশনে আমরা পড়ে যাই যে কোনো একটা ব্যক্তিকে পার্শ্ববর্তী হসপিটালে ভর্তি করেছি, এসে আর পাঁচজন বলবে যে না ওই হসপিটাল থেকে ওই হসপিটালটা বেটার ছিল, তুই এই কাজটা ঠিক করিসনি, সেই তোর এর জন্য তুই দায়ী। আবার কেউ একজন বলবে অ্যাটলিস্ট ও তো হসপিটালে পৌঁছে দিয়েছে। তো দেখো মোরাল ভ্যালুস এর মধ্যে অনেক ডিবেটের ব্যাপারটা চলে আসে, তর্কের বিষয়টা চলে আসছে। তো এই হলো ব্যাপার এখানে, সেই জন্য আমি এই ব্যাপারটাকে ডিবেটেবল বলেছি। তোমরা প্রত্যেকে শুনতে পাচ্ছ তো কথাটা যেটা আমি বলতে চাইছি? হ্যাঁ স্যার, এখন শোনা হ্যাঁ, যাচ্ছে, শোনা clear যাচ্ছে। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে মোরাল ভ্যালুস এর ব্যাপারটা। তোমরা নিশ্চয়ই নিজের লাইফের সাথে কেন ডিবেটেবল বললাম এই ব্যাপারটা তোমরা যোগ সংযোগ করে নিতে পারছো। তো অ্যাকর্ডিং টু দ্য সাগা ইয়াগাভাল্কা, তো সাগা ইয়াগাভাল্কা তিনি একটা বলেছেন যে মোরাল ভ্যালুস হচ্ছে ধর্মা that signifies the cultivation of the virtue of non-injury, sincerity, honesty, cleanliness, control of sense, charity, self-restraint, love, and forbearance। তো এইগুলো দেখো এক একটা জিনিস এখানে এই মোরাল ভ্যালুস এর মধ্যে দিয়েছি, যার মধ্যে কিছুটা আমাদের পার্সোনাল ভ্যালুসও ছিল। সেটা হচ্ছে ধরো তোমার অনেস্টি, ক্লিনলিনেস, এটা পার্সোনাল ভ্যালুতেও ছিল। কন্ট্রোল অফ সেন্স, তোমার যে পঞ্চ ইন্দ্র আছে সেটার কন্ট্রোল, তোমার মধ্যে অ্যাঙ্গার দেখাবে কখন, তুমি হাসবে কখন, তোমার মধ্যে একটা চিন্তাদীপ্ত ভাবনা কখন আসবে, এই সমস্ত জিনিস সেন্স গুলো তখন, বা তোমার মধ্যে সিনসিয়ারিটি কতটা আছে, এই জিনিসগুলো তোমার মোরাল লেভেল করে। আচ্ছা, তার মধ্যে সেলফ রেজিস্ট্যান্স, অর্থাৎ ধরো তোমাকে কেউ কিছু বলছে, তুমি তাকে তার রিপ্লাইটা কিরকম ভাবে দেবে। ধরো আমি একটা সিম্পল কথা বলছি, এখানে অনেকেই যারা স্ট্রাগল করছে লাইফে, প্রত্যেকের কাছেই কোনো না কোনো ভাবে সোশ্যালিতে বা স্যার এবার কিন্তু শুনতে পাচ্ছি না, বাকিরা কি শুনতে পাচ্ছো? না, না, শোনা শোনা যাচ্ছে না, শোনা আটকে যাচ্ছে গেছে কথাগুলো। কাছে স্ট্রাগল তোমার পর্যন্তই কাছে যখন শুনতে কেউ পেলাম, এরকম স্যার। ধরনের কথা বলে তোমার মনে তো একটা ইম্প্যাক্ট পড়ে, যেটা খুবই স্যার, বাজে শুনতে ধরনের। পাইনি কিছু। হ্যাঁ বলো। স্যার আগেরটা শোনা যায়নি, একটুখানি 2 মিনিট। আচ্ছা আমি আবার কথাটা বলছি, সেলফ রেজিস্ট্যান্স। হ্যাঁ, সেলফ হ্যাঁ, তো রেজিস্ট্যান্স। দেখো সেলফ রেজিস্ট্যান্স এর স্যার, উপর আপনার কথাটা কথাগুলো বলছি, কেটে শোনো। কেটে আসতেছে। হ্যাঁ, তোমরা এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। বলছি এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। দেখো সেলফ রেজিস্ট্যান্স এর উপর ডিসকাশন করছিলাম। সেলফ রেজিস্ট্যান্সটা হচ্ছে এটা যে তোমার, তো সেলফ রেজিস্ট্যান্সটা হচ্ছে এটাই তোমার, যেটা হচ্ছে ধরো তুমি সারাদিনে বা তোমার জীবনে কখন তুমি কাউকে কিরকম ভাবে রিপ্লাই দেবে, বা তার তোমার মধ্যে রিপ্লাই দেওয়ার ক্যাপাসিটিটা কিরকম ভাবে হবে। আমি আমাদের সিম্পল আমাদের স্টুডেন্ট লাইফের কথাই বলছি, যারা আমরা স্ট্রাগল করছি কোনো কিছু পাওয়ার জন্য। তো দেখবে সোসাইটিতে অনেক লোক আছে তোমাদের এসে উল্টো পাল্টা শোনাবে, কেউ বলবে তোর দ্বারা কিছু হবে না, তুই এই পরীক্ষাটা দিচ্ছি এটা খুব টাফ, তোর দ্বারা সম্ভব নয়। কেউ বাড়ির লোক এসে বলবে কবে চাকরি পাবি, এতদিন সময় হয়ে গেল, এত বয়স হয়ে গেল, এরপরে কি করবি। তো এই জিনিসগুলো আমাদের কি করছে, আমাদের মোরালিটিটাকে ডাউন করে দিচ্ছে, ঠিক আছে। আমরা ধীরে ধীরে এক একটা সময় পড়ার সময় এটা যখন এরকম টাইপের কোনো কথা শুনি, আমাদের মধ্যে স্ট্রাগলের ম্যাক্সিমাম জনের স্ট্রাগলের ইচ্ছার থেকে ডাউন মোটিভেটেডটা বেশি হয়।
তো সেলফ রিলায়েন্স যে রেজিস্ট্যান্স যেটা আমি বলতে চাইছি সেটার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তুমি এখানে কিভাবে নিজেকে সঠিকভাবে রাখবে। যেমন ধরো যখন কেউ এরকম কথা বলছে তাকে প্রপার কোনো রকম রিপ্লাই না দিয়ে তুমি নিজের পড়াশোনাকে কন্টিনিউয়াস জারি রেখে নিজের মেহনতকে সঠিকভাবে করে যদি তুমি তাদেরকে এস্টাবলিশড হয়ে দেখিয়ে দিতে পারো তাহলে কি হবে, তুমি একটা প্রপার যোগ্য উত্তর দিলে। তো তাহলে এটা একটা তোমার রেজিস্ট্যান্স, তুমি এটাকে এইভাবে কন্ট্রোল করছো। ঠিক আছে, লাইফের এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম, এরকম অনেক ঘটনাই হয়, শুধুমাত্র এই চাকরির ব্যাপার নয়, সোশ্যাল লাইফে অনেক কিছুই থাকে, সেগুলো মোরাল ভ্যালুজ এর মধ্যে পড়ে। তারপরে লাভ আছে, ফরবিডেন্স আছে। লাভ বা এই সমস্ত জিনিস নিয়ে তোমরা অ্যাডাল্ট এজ এইখানে আমি কিছু ডিসকাশন করবো না, যেটা নিজের মতো মতামত আছে, তো এই ব্যাপারটা নিয়ে আমি কোনো ডিসকাশনে আসতে চাইছি না। বাকি অন্যান্য জিনিস যেগুলো আমি বললাম সমস্ত ব্যাপারটা একই। So it may be observed that this list includes both social values and individual values. Example, moral values এর মধ্যে honesty আছে, integrity আছে, sense of the responsibility আছে, and compassion আছে। তো এই সমস্ত জিনিসগুলো প্রত্যেকটা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, honesty, integrity, sense of responsibility, compassion, ওইগুলো সমস্ত জিনিসটাই একই যা তোমরা আগে পার্সোনাল ভ্যালুতে পড়েছো। এরপরে দেখো স্পিরিচুয়াল ভ্যালুজ এন্ড বিহেভিয়ার ভ্যালুজ। তোমরা আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ, যদি না শুনতে পাও রেসপন্স করবে। তো দেখো স্পিরিচুয়াল ভ্যালুজ যেটা বলছি যেটা হচ্ছে যে ধরো আমরা আজকে যে বর্তমান দিনে আমরা কেউ না কেউ কোনো না কোনো ভাবে একটা ধর্মের সাথে যুক্ত, কেউ হিন্দু, কেউ তোমাদের মুসলিমস আছে, কেউ খ্রিস্টানস আছে, কিংবা বৌদ্ধ, জৈন, কেউ বৈষ্ণব ধর্মের দীক্ষা নিয়ে আছে। তো এই সমস্ত একটা এক একজনের স্পিরিচুয়াল ভ্যালু, কেউ শৈব ধর্মের শিক্ষা নিয়ে থাকে, তো তাদের এক একটা স্পিরিচুয়ালি তাদের একটা ভ্যালুস থাকে। সে সেই ধর্মটাকে কেন মানে আর সেই ধর্মের যে নির্দেশটা আছে সেটাকে সে কেন পালন করে, এগুলো এক একটা নিজের স্পিরিচুয়াল ভ্যালুর উপর ডিপেন্ড করে হয়। তো দেখো we define ethical values. Ethical values means spiritual values. That means precessions of the within in the man. Within in the man মানে হচ্ছে আমাদের মনের বা মানুষের মধ্যে থাকে। It arise from the inner depth, যেটা আমাদের অন্তর আত্মা থেকে আসে। Determine diminution of man. It's based on capacity to see the false and the false the true as the true. তো দেখো যেটা এটা একটা তৈরি করে অন্তরাত্মা থেকে, যেহেতু আমাদের স্পিরিচুয়াল ভ্যালু জন্ম নেয়, তো ইনার ডেপথ এর মধ্যে আমাদের কি হয়, আমাদের কোনটা সত্যি কোনটা মিথ্যে, কোন ব্যাপারটা সব থেকে ভালো বা কোনটা খারাপ, এই সমস্ত দৃষ্টিভঙ্গি তৈরি হয়। যেমন একটা কথা বলি, যদি কেউ ধরো আমরা কোনো কিছুকে কাউকে না বলে নিয়ে নিই, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি চুরি করা। চুরি করা যে খারাপ কাজ, এই যে খারাপ কাজের সেন্সটা, বা কোনো মানুষকে ঠকিয়ে নি, বা কোনো মানুষের কাছে ঠক করে পয়সা নিয়ে নি, এই সমস্ত জিনিসগুলো আমাদের অন্তরাত্মা যেটা আছে তারা কিন্তু একটা জানিয়ে দেয় যে এই কাজটা নট এথিক্যাল ওয়ার্ক, এটা কিন্তু স্পিরিচুয়ালি খারাপ। মানে এই জিনিসটা ধর্ম তো খারাপ, কাউকে ঠকানো, চুরি করা, কাউকে কোন রকম কটু কথা বলা, বা কাউকে বিনা কারণে বা বলে দাও ধরে নাও হত্যা করে দেওয়া। হত্যা করাটা মিনস আমাদের আর্মি তো আমাদের প্রোটেকশনের জন্য কোনো আতঙ্কবাদীকে হত্যা করে, কিন্তু সেটার একটা ধর্ম তো হত্যা করে। ঠিক আছে, অনেকে এবার ভাববে যে স্যার তো হত্যা করার কথা বলছেন, তাহলে যে আর্মিরা গুলি করে মারে লোকেদেরকে, তাহলে সেটা তো ভুল করে। কিন্তু না, সেটা আমাদের প্রোটেকশনের জন্য করে, আমাদের সেফটির জন্য করে, সিকিউরিটির জন্য করে, আমাদের মাস কমিউনিকেশন বা আমাদের শান্তি যাতে না ভঙ্গ হয় সেটার জন্য করে। তো যাই হোক, এই যে সমস্ত জিনিসগুলো হত্যা করা, চুরি করা, ঠকানো, এগুলো কিন্তু আমাদের অন্তরাত্মা কিন্তু আমাদের দোষী বা দোষ বলে প্রমাণ করে। এটা আমরা নিজেরা যখন কাজটা করি তখন আমরা কিন্তু বুঝতে পারি। এটা হয় আমাদের একটা স্পিরিচুয়াল ভ্যালু থাকার জন্য, অর্থাৎ স্পিরিচুয়ালি আমরা ডেভেলপ থাকার জন্য আমাদের মন বা অন্তরাত্মা জানিয়ে দেয়। এবার যারা এটার থেকে উপরে চলে গেছে, যারা ঠকবাজি করে কিংবা চুরি করে তাদের লাইফ বা দিন কাটায়, তো তাদের কাছে এই ব্যাপারটা স্পিরিচুয়ালি কিছু নেই, তারা এই অন্তরাত্মার ব্যাপারটাকে নষ্ট করে ফেলেছে। তাদের অন্তরাত্মাতে সেই ব্যাপারটার আসে না, জন্ম নেয় না। তো সেই কারণে তারা স্পিরিচুয়াল ভ্যালুকে আর তারা সেরকম ভাবে কন্ট্রোল করতে পারে না, বা মনে তাদের অন্তরাত্মা জানান দিল সেটাকে দমিয়ে রেখে এই সমস্ত কাজগুলো করে। তো যাই হোক, স্পিরিচুয়াল ভ্যালুতে একটা কিন্তু অন্তরাত্মার ব্যাপার থাকে,
এটা আমাদের ইনার, এবং কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা ভুল বা ঠিক এই জিনিসটা আমাদের জানান দেয় বা অ্যাওয়ার করে। তো all knowledge structures to the consequences, this is recognized as consequences alone can be totally self-reliant, so that pure mind and non-dual state mind presents as an object to pure consequences, then it reveals itself, or in the other word, non-dual mind perceives the spiritual values. তো এখানে দেখো মনের দ্বৈত সত্তার কথা বলেছে, ডুয়াল মাইন্ড, অর্থাৎ কখনো মন একরকম হয়, যেমন হয় আমি একটা সিম্পল এক্সাম্পল বলি। ধরো তোমাদের নেটের এক্সাম আছে হচ্ছে 6 অক্টোবর। এবার 6 অক্টোবরের এক্সামের দিন তোমার যদি এরকম একটা কন্ডিশন আছে, যেটা আমি কথাটা শুধুমাত্র একটা এক্সাম্পল দেওয়ার জন্যই বলছি, কেউ এটা যেন পার্সোনালি নিয়ে নিও না বা কাউকে এটা খারাপ ভাবে নিও না যে স্যার এরকম কথা বলছেন বলে। তো দেখো যদি এক্সামের দিন তোমার একটা প্রবলেম হয়ে যায়, বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার বা রিলেটিভের শরীর খারাপ হয়ে যায়, মানে খুবই অসুস্থ হয়ে যায়, তো তোমার এক্সাম একদিকে তোমার ফ্যামিলি মেম্বারের অসুস্থতা তোমার মনের মধ্যে একটা দ্বৈত সত্তা তৈরি করে যে কোনটায় যাব, আমার কেরিয়ারের এক্সাম দিতে যাব না আমার ফ্যামিলি মেম্বারকে বাঁচানোর জন্য তাকে হসপিটালে নিয়ে যাব। তো এই জিনিসগুলো কিন্তু একটা মনের মধ্যে দ্বৈত সত্তা বা নন ডুয়াল বা ডুয়াল মাইন্ডে তোমার একটা কিন্তু ধাক্কা দেয়, এটা একটা মনের দিকে অন্তরাত্মার দিকে ধাক্কা দেয়। তো তখন আমরা প্রত্যেকেই একটা কিন্তু সিদ্ধান্ত নিই, যদি আমাদের স্যার আমি না আবার শুনতে পাচ্ছি না, স্যার শোনা যাচ্ছে না। একটু মাঝে মাঝে হচ্ছে, মানে সবসময় হচ্ছে না, তাও ভালো। ঠিক। ভ্যালু সেখানে আমাদেরকে তখন হেল্প করে। এই জিনিসটা আমি বোঝাতে চাইছি, ডুয়াল মাইন্ডের ব্যাপারটা কি থাকে। কেউ কিছু বলছো? স্যার একটু আগের দিন মানে আগের গুলো শুনতে পাইনি, এক মিনিটের মতন। আচ্ছা 1 মিনিট মতো শুনতে পাওনি, আবার আমি বলছি শোনো। আমি মনের দ্বৈত সত্তা নিয়ে কথা বলছিলাম, তো সেখানে একটা এক্সাম্পল দিলাম, তোমরা এবার প্রত্যেকে শুনতে পাচ্ছো? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। প্রত্যেকে শুনতে পেলে রেসপন্স হ্যাঁ করো। এখন শুনতে হ্যাঁ, তো পাচ্ছি। শোনো, মনের দ্বৈত সত্তা নিয়ে কথাটা বলছিলাম, যে আমি বলছিলাম যে তোমাদের এক্সাম আছে হচ্ছে 6 অক্টোবর। তো তোমার সেদিনকে কি হলো, যে ধরো তুমি দেখলে যে তোমার এক্সামও আছে, সাথে তোমার ফ্যামিলি মেম্বার কোনো রিলেটিভ ক্লোজ রিলেটিভের শরীর খারাপও আছে। তো সেই দিনকে তুমি কোনটাতে যাবে, বাবা মাকে বা তোমার ক্লোজ রিলেটিভকে বা তোমার ভাইকে নিয়ে হসপিটালে যাবে, নাকি তুমি এক্সাম দিতে যাবে, এরকম পড়ে যায়। তো তখন আমরা যতজন আছি যারা আমরা স্পিরিচুয়াল ভ্যালুজকে বিলিভ করি, মনের দ্বৈত সত্তাতে আমরা বিলিভ রাখি, তো তারা কিন্তু প্রত্যেকেই একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে আমার রিলেটিভ বা ফ্যামিলি মেম্বার তাকে নিয়ে আমরা হসপিটালাইজ করতে যাই। এক্সামের কথা তখন আমরা গুরুত্ব দিই না। ঠিক আছে, দুটোই যখন দুটোই আমাদের কাছে প্রয়োজনের, কিন্তু আমরা কিন্তু স্পিরিচুয়াল দিক দিয়ে আমরা কিন্তু বাবা মার কথাটাই বা আমার ফ্যামিলি মেম্বার রিলেটিভের ব্যাপারটাকেই কিন্তু দিই। তো এটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল ভ্যালু থেকে জন্ম নিয়েছে এই জ্ঞানটা। তো এর মধ্যে পিউরিটি আছে, কন্টেনমেন্ট আছে, অ্যাসিউরিটি আছে, ডিভোশন আছে, ডিভোশন টু গড অর্থাৎ ভগবানের প্রতি দায়বদ্ধ থাকা, সেলফ ডিসিপ্লিন থাকা, কন্ট্রোল অফ সেন্স এটা থাকা, মেডিটেশন এটসেট্রা, এই সমস্ত স্পিরিচুয়াল ভ্যালুস মধ্যে পড়ে। আর মনের দ্বৈত সত্তা আছে, এই ব্যাপারগুলো তোমাদের বোঝালাম। আচ্ছা এই অবধি কথা শোনার পর বা এই ক্লাসটা হওয়ার পর তোমরা কেউ কিছু বুঝতে পারোনি এরকম ব্যাপারটা এতক্ষণ অবধি, তো জিজ্ঞেস করে নাও যে স্যার আমি এই জায়গাটা মিস করে গেছি, আমি শুনতে পাইনি বলে, যদি কারো কিছু অসুবিধা থাকে এই অবধি শোনার পর।
কারো কোনো সমস্যা? প্রত্যেকে শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ স্যার, এইবার শুনতে পেয়েছি, কোনো সমস্যা নেই। দেবাশিসকে জিজ্ঞেস করছি, দেবাশিস কথা শুনতে পাচ্ছ আমার? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি আমি কথা আপনার। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তোমাদের কথা আমি বুঝতে পারছি না, একটু ভালো করে কেউ একজন বলো সময় নিয়ে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, দেখো এরপর হচ্ছে বিহেভিয়ার ভ্যালু। বিহেভিয়ার ভ্যালুটা হচ্ছে আমাদের ব্যবহারিক গুণ বা ব্যবহারকে বোঝায়। তো দেখো বিহেভিয়ার ভ্যালু অল রেফার্স টু দ্য অল গুড ম্যানার্স। সমস্ত ভালো ম্যানার্স কে বিহেভিয়ার ভ্যালুর মধ্যে ফেলা হয়। তো দেখো এখানে নিডস টু মেক আপ লাইফ সাকসেসফুল এন্ড জয়াস। তো দেখো এই বিহেভিয়ার ভ্যালু কিন্তু আমাদের জীবনকে সাকসেসফুল করে, অর্থাৎ একটা সফলতার দিকে নিয়ে যায়, আর জয়াস আনন্দ দেয়। ঠিক আছে, এই হচ্ছে বিহেভিয়ার ভ্যালুর মধ্যে পড়ে। দে আর দোজ ভ্যালুস which we exhibit by other conduct or behavior in our daily life. তো দেখো এটা আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমাদের যে ভ্যালুটা আছে সেটা আমাদের ব্যবহার বা আমাদের কন্ডাক্ট, গুড বিহেভিয়ার বা কন্ডাক্ট, এটা আমাদের দৈনিক জীবনের ব্যাপার হয়ে থাকে। তো বিহেভিয়ার ভ্যালুস হচ্ছে আমাদের যে একটা কাজ করে সেটা সাকসেস জীবনকে জয়াস করে, এবং আমাদের গুড কন্ডাক্ট বা ব্যবহারের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট করে। তো বিহেভিয়ার ভ্যালুস উইথ অ্যাড অন লাইফ টু দ্য স্প্রেড কোঅর্ডিনেটলি ফ্রেন্ডলিনেস অ্যান্ড লাভ অল অ্যারাউন্ড। তো ব্যবহারিক ভ্যালুই কিন্তু তোমার চারপাশে একটা পরিবেশ তৈরি করে। তোমরা কোঅর্ডিনেট করতে পারো, একটা সংযোগ স্থাপন করতে পারো তোমার ব্যবহার দিয়ে। অর্থাৎ যদি আমার ব্যবহার ভালো হয় তো আমার পার্শ্ববর্তী মানুষ প্রত্যেকে কিন্তু আমার সাথে মেলামেশা তৈরি করবে বা কোঅর্ডিনেট করবে। কিন্তু আমার যদি ব্যবহার খারাপ হয়, আমার কাছে কেউ কথাও বলতে আসবে না, মিশতেও আসবে না, কারণ সে বলবে ওর তো ব্যবহার ভালো না, ওর কথাবার্তা ঠিক নেই, মানুষকে ইনসাল্ট করে, তো কেন ওর সাথে কথা বলতে গিয়ে নিজেকে ইনসাল্ট করাবো। তো এরকম ব্যাপারটা তৈরি হয়। এই জন্য দেখবে যার ব্যবহার ভালো হয়, যার কথাবার্তা মিষ্টভাষী হয় বা কথাবার্তা সুন্দর হয়, যে কেয়ারিং হয়, যে অনেস্ট হয়, তার কাছে কিন্তু অনেক, তার ফ্রেন্ড সার্কেল অনেক বড় হয়, বন্ধু হয়, এবং তারা প্রত্যেকটা বন্ধু প্রত্যেকেই কিন্তু তাকে মনে রাখে বা হেল্প করে। তো ফ্রেন্ডলিনেস ব্যাপারটা আছে, লাভ আছে, লাভ, বাবা মাও তাকে ভালোবাসে, পরিবারের অন্যান্য লোকেরাও ভালোবাসে। তো একটা বিহেভিয়ার তোমাকে একটা চেঞ্জেস তৈরি করে দেয় তোমার পারস্পরিক পরিবেশটাকে। তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে। কিপিং দ্য ভিউ অফ নেচার, profession and requirement values can be classified into several categories such as economic, social, political, spiritual, modern, aesthetic, religious, material, academic, socio-political, global, environmental, cultural, moral and professional values. তো দেখো এখানে অনেকগুলো পরের জন্য তোমার অনেক ফ্রেন্ডস হবে। তোমার সোশ্যালি যদি তুমি একটা বড় পদে ধরো তুমি আজ প্রফেসর যদি হও, কিংবা তুমি যদি স্কুল টিচার হও, সোশ্যালি এস্টাবলিশড, তোমারও অনেক বিহেভিয়ার ভ্যালু থাকুক চাই না থাকুক, তোমার অনেক ফ্রেন্ড সার্কেল হবে। অর্থাৎ তুমি যদি ব্যবহারের দিক দিয়ে কিরকম, তখন মানুষ দেখতে আসে না, কিন্তু তোমার ফ্রেন্ড সার্কেল তখন থাকে। এবার আস্তে আস্তে যখন দুজনেই সমান ক্যাটাগরি হয়ে যায়, তখন সেখানে বন্ধু বিচ্ছেদ হয়ে যায় যদি ব্যবহার ঠিকঠাক না থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সোশ্যালি লোক রেসপেক্ট দেয়, তাকে না জানলেও রেসপেক্ট দেয় যে হ্যাঁ উনি স্কুল টিচার। বা তো ধরো কোনো স্যারকে তুমি রাস্তায় দেখলে, স্যারের ব্যবহার সম্পর্কে তোমার নলেজ নেই, কিন্তু তুমি স্যার বলে জানো, তো স্যার বলে আমরা সম্মান দিই তাকে। তো এটা আমাদের নিজস্ব বিহেভিয়ারের জন্য তাকে সম্মান দিই। তিনি স্যার হিসেবে কতটা ভালো বা তিনি ভালো না খারাপ মানুষ, সেটা আমরা তখন জাজমেন্ট করতে যাই না। তো এরকম ব্যাপারগুলো থাকে। পলিটিক্যাল দিক দিয়েও আমরা কিন্তু অনেক সময় সম্মান দিই। যেমন কথাই বলছি যে ধরো আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যখন কোনো কারণে বিভিন্ন দেশকে ভিজিট করছেন,
যখন তিনি প্রথমবার নিজের দায়িত্ব পালন করার জন্য দেশ ভিজিট করছেন, সেখানে যখন আমাদের দেশকে তিনি গিয়ে রিপ্রেজেন্ট করছেন অ্যাজ এ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, সেখানে যখন তিনি সম্মানিত হচ্ছেন, তা আমরা কিন্তু পলিটিক্যাল লিডার হিসাবে তাকে কিন্তু রেসপেক্ট দিয়েছিলাম। অর্থাৎ যখন আমরা দেখছিলাম যে তিনি আমাদের দেশের নাম অন্য দেশের কাছে গ্লোরিফাই করে ফেলেছেন, তো তখন আমরা পলিটিক্যাল ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তাকে সম্মানিত করতাম বা তাকে চাইতাম অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসাবে। যদিও অনেক বিরোধী দল তাকে এই ব্যাপারগুলোতে খরচা বা অন্যান্য জিনিস নিয়ে তাকে ক্রিটিসাইজ করেছে, কিন্তু সেই সময় আমাদের দেশের যে নাম তিনি বিভিন্ন দেশে পৌঁছে দিয়েছেন, সেটা কিন্তু আমাদের গর্বের বিষয় ছিল। স্পিরিচুয়াল দিক দিয়ে আমরা অনেককে পালন করি, স্বামী বিবেকানন্দ আছে বা যারা এখন ধর্মের ভালো বাণী দেন, যেমন বর্তমানে ইউটিউবে একজন আছেন হচ্ছে গৌর গোপাল দাস, যদি কেউ তার লেসন দেখে থাকো খুব সুন্দর লাগে, ভালো ওনার লাগে। বইও আছে স্যার, আমি পড়েছি। ভিডিও, তিনি খুব অনেক ভালো এথিক্যাল lecture দেন। কথাবার্তা বলেন। তো এই স্পিরিচুয়াল দিক দিয়ে না অনেকে তার আইডল, তার ভক্ত। তো স্পিরিচুয়াল দিক দিয়েও আমরা তাকে অনেক সময় দেখি। মডার্ন দিনে মডার্ন ব্যাপারটা ধরো অনেকে আছে তার, যেমন আমাদের মাইন্ড যেটা হচ্ছে ধরো আজকে যদি শাহরুখ খান বা ঋত্বিক রোশন কোনো একটা ড্রেস পরে, কোনো একটা চশমা পরে, আচ্ছা আচ্ছা, তো দেখো হ্যালো, হ্যাঁ, ক্লাসটা ডিসকন্টিনিউ হয়ে গেছিল, আবার আমি এসেছি, কানেকশন তৈরি হয়ে গেছে, চিন্তা করার কিছু নেই। যে জায়গাটা বলছিলাম আবার বলছি। তোমরা প্রত্যেকে আবার শুনতে পাচ্ছ তো? রেসপন্স করে এখন দাও। শুনতে পেলাম, আগেরটুকু শুনতে পাইনি স্যার। আমার কথা প্রত্যেকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন পাচ্ছি স্যার শুনতে। প্রত্যেকের কাছে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে। স্যার শোনা আচ্ছা যাচ্ছে। ঠিক আছে, তো আমি যে জায়গাটা বলছিলাম আবার এগেন বলছি, ভালো করে শুনে নাও, তোমরা প্রত্যেকেই শুনে নাও। যেটা হচ্ছে যে আমাদের যে যেটা বলছিলাম গ্লোবালি কথাটা, গ্লোবালের কথাটা ছিলাম সেই সময়। তো গ্লোবালের, ঠিক আছে ঠিক আছে, তো যে জায়গাটা বলছিলাম গ্লোবালের কথা আমরা ডিসকাশন করছিলাম, যে ধরো জাপান যে আছে, জাপান আমাদের যে তাদের যে টাইমের উপর একটা গুরুত্ব দেওয়া, সেখানে আমরা কিন্তু গ্লোবাল তার বিহেভিয়ার ভ্যালুটাকে আমরা দেখি যে 1 সেকেন্ড লেট কেউ তারা লেট মনে করে। তো এটা একটা গ্লোবাল আমাদের ওদের উপর আমরা কি বলি, তাদের ব্যবহার ভ্যালুটাকে আমরা নজর রাখি। এনভায়রনমেন্টাল দিক দিয়ে অনেক দেশ এগিয়ে, তাদেরকে আমরা নজর দিই, দেখভাল করি বা তাদেরকে ইন্সপায়ার হই। কালচারাল, মোরাল, প্রফেশনাল ভ্যালু এক্সেট্রা, এটা হচ্ছে বিহেভিয়ার ভ্যালুর উপর পড়ে, যেটা থেকে আমরা তাকে ইন্সপায়ার হই।
তো এই হলো বিহেভিয়ার ভ্যালু ছিল। এরপরে দেখো এনভায়রনমেন্ট এডুকেশন। এনভায়রনমেন্ট এডুকেশন নিয়ে এনভায়রনমেন্ট ক্লাসে অনেক ডিটেলস আলোচনা হয়েছে, তো সেটারই একটা থট আমি এখানে দিয়েছি যে হায়ার এডুকেশনে এনভায়রনমেন্টের কি ব্যাপারটা আছে। দেখো এনভায়রনমেন্ট এডুকেশন ইজ দ্য প্রসেস দ্যাট অ্যালাউ ইন্ডিভিজুয়াল এক্সপ্লোর দ্য এনভায়রনমেন্টাল ইস্যুস, এজেস প্রবলেম সলভিং অ্যান্ড টেক অ্যাকশন টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট। তো দেখো এনভায়রনমেন্ট এডুকেশন হচ্ছে একটা প্রসেস, একটা রাস্তা যেটাতে আমরা কি করি, এনভায়রনমেন্টের সমস্যা, প্রবলেম সলভিং, প্রবলেমকে ঠিকঠাক করা বা প্রবলেমকে সঠিকভাবে নির্দেশ করা বা প্রবলেমকে ঠিক করে নেওয়া বা কোনো কিছু প্রবলেম হলে তার উপর যে অ্যাকশনটা নেওয়া, সমস্ত জিনিসটা এনভায়রনমেন্ট এডুকেশনের মধ্যে আসে। ঠিক আছে, ইউনেস্কো একটা এনভায়রনমেন্টের উপর একটা কোটেশন দিয়েছে, সেটা লিখেছে এনভায়রনমেন্ট এডুকেশন হ্যাজ বিন conceived of the process to recognize values various concepting of the environment with the prime aim and determine the skill approach necessity or for the understanding the relationship between man, his culture, biophysical environment। তো দেখো এটা তিনি একটা কথা বলেছেন অ্যাকর্ডিং টু দ্য ইউনেস্কো, তিনি বলছেন বা ইউনেস্কোর দ্বারা এটা মতামত, সেটা হচ্ছে যে যদি কোনো একটা এনভায়রনমেন্টের উপর সমস্যা বা এনভায়রনমেন্টের একটা প্রাইম এম, একটা লক্ষ্য থাকে, কি করে ডিটারমাইন দ্য স্কিলকে তৈরি করা, অ্যাপ্রোচ তৈরি করা, যেটা নেসেসারি দরকার সেটাকে দেখা, আন্ডারস্ট্যান্ডিং যেখানে বোঝা, যে এনভায়রনমেন্টকে বোঝা, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা, তার সমস্যাকে ঠিকঠাক করা, ম্যান, কালচার এন্ড বায়োফিজিক্যাল এনভায়রনমেন্টকে ধরে রাখা। তো সমস্তটাকে নিয়ে একটা এনভায়রনমেন্ট এডুকেশনের আমাদের দরকার। এনভায়রনমেন্টের উপর প্রথম এডুকেশন সিস্টেমটা আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন আমাদের ইউনিভার্সিটি 1991 সাল পর্যন্ত 25টা ইউনিভার্সিটিতে শুধুমাত্র এনভায়রনমেন্টকে নিয়ে পড়ানো হতো। তারপরে কিন্তু আর সেখানে নতুন ভাবে আমরা পরবর্তীকালে এটাকে এনভায়রনমেন্ট নেসেসারি করে দিয়ে 1991 সালের পর, যেখানে আর্টস, কমার্স এবং সায়েন্স আমরা স্কুল লেভেলে এনভায়রনমেন্টকে নিয়ে স্টাডিজ করি এখন। ইভেন ইফ কলেজ লেভেলেও এনভায়রনমেন্ট একটা সাবজেক্ট আমাদের পড়তে হয়, কিন্তু 1991 সালের আগে আমাদের শুধুমাত্র 25টা ইউনিভার্সিটিতেই কেবলমাত্র পড়ানো হতো, 250 ইউনিভার্সিটির মধ্যে। এনভায়রনমেন্ট এডুকেশনের একটা অবজেক্টিভ আছে। প্রথম অবজেক্টিভ হচ্ছে অবভিয়াসলি অ্যাওয়ারনেস, দ্বিতীয় অবজেক্টিভ হচ্ছে নলেজ, তৃতীয় অবজেক্টিভ হচ্ছে তার সম্পর্কে অ্যাটিটিউড, কি রকম থাকা উচিত, এনভায়রনমেন্টকে কিভাবে বাঁচিয়ে রাখা উচিত, কিভাবে একটা এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা উচিত, প্রোটেকশন কি দরকার উচিত, আর স্কিল, একটা এনভায়রনমেন্টকে বাঁচাতে গেলে কিভাবে স্কিল বা সেটা সম্পর্কে কি জ্ঞান থাকা দরকার এনভায়রনমেন্টকে। তো এই জিনিসগুলো নিয়ে একটা হায়ার এডুকেশনে এনভায়রনমেন্টের সম্পর্ক, যেখানে মেন জায়গা হচ্ছে কত সালে এই এনভায়রনমেন্ট স্টাডিজটা আমাদের পড়াশোনাতে থেকে কোশ্চেন আসে। তো সেটা আমি এখানে ডিসকাশন করে দিচ্ছি ক্লাসে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এই এনভায়রনমেন্ট অবধি পড়ে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে জানতে না স্যার, আবার মানে কোশ্চেন নেই। স্যার শোনা যাচ্ছে না। দেবাশিস শোনা যাচ্ছে? দেবাশিস শুনতে পাচ্ছ? তোমরা কেউ প্রত্যেকে শুনতে এইবার পাচ্ছ? শুনতে পাচ্ছি স্যার আবার। হ্যাঁ স্যার, এবারে শোনা যাচ্ছে। তাপস, কি সমস্যা হলো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে স্যার। স্যার শোনা যাচ্ছে।
স্যার এখন শোনা যাচ্ছে না, আবার ও স্যারই তো মনে হয় নেই। স্যার লেফট হয়ে গেছে। প্রত্যেকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। স্যার শুনতে পাচ্ছেন আমার ভয়েস? হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু এত ডিস্টার্ব হলে হবে কি করে? আচ্ছা। প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। তো দেখো, যেটা তোমাদের এনভায়রনমেন্ট অফ দি প্রবলেম প্রত্যেকে বুঝতে পেরেছো তো? এনভায়রনমেন্ট অফ দি শুনতে পেরেছো তো প্রত্যেকে? লাস্ট হ্যাঁ স্যার। এনভায়রনমেন্টের যে ডিটেলস গুলো বললাম, হ্যাঁ স্যার শোনা গিয়েছে। স্কিল পর্যন্ত তোমরা প্রত্যেকে শুনতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, এক স্যার শুনতে পেয়েছি ওইটুকু, মানে একটু। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, যখন বলছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো, এরপর নেক্সট আসছে হচ্ছে গভর্নেন্স, পলিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাশন করে দিই। এটা এমন কিছু নেই, এটা আমি কনস্টিটিউশনের ছোট ছোট সময় এক এক সময় আলোচনা করেছি। তো সেই নিয়ে একটা আলোচনা, যদি না শুনতে পারো রেসপন্স করে দেবে, রেসপন্স করে দিলে আমি বুঝতে পারবো, আবার সেই জায়গাটা এগেন বলবো। তো দেখো, একটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন দ্য সুপ্রিম ল অফ ইন্ডিয়া, এটা একটা সুপ্রিম ল, এটা একটা আইন, ঠিক আছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো দেখো, এটা হচ্ছে আমাদের দেশের একটা আইন, আমাদের দেশকে একটা চালনা করে, একটা ধারণ করে বলতে পারো দেশকে। ইটস lays down framework defending the fundamental political principle, establishment, structure, procedure, power and duties of government institution, sets the fundamental rights, directives, principle and duties of citizen. তো যেখানে দেখো একটা শুধুমাত্র গভর্নমেন্টেরই দায়িত্ব নয়, একটা নাগরিকের দায়িত্ব, একটা দেশের দায়িত্ব, পলিটিক্যাল দায়িত্ব, সমস্ত জিনিসটাই কিন্তু এই কনস্টিটিউশনে আছে। তো দেখো, এখানে একটা দায়িত্ব শব্দটা একটা খুবই গুরুত্বপূর্ণ, ডিউটিস বা কর্তব্য যেটা বলতে পারো, যেটা বলা হয়। তো সিটিজেনের কর্তব্য, দায়িত্ব, সমস্ত জিনিসটা কিন্তু একটা কনস্টিটিউশনে মেন ধাত্র বা ধারণ করে থাকে, ঠিক আছে? এটা একটা বুঝতে হবে ভালো করে ব্যাপারটা কি আছে। তো দেখো, এটা আমাদের দেশের কনস্টিটিউশনটা কি? It's the longest written constitution sovereign country in the world. B.R. Ambedkar, B.R. আম্বেদকরের চেয়ারম্যানশিপে, অর্থাৎ B.R. আম্বেদকর, ডক্টর B.R. আম্বেদকরের চেয়ারম্যান ছিলেন তিনি এই কনস্টিটিউশন লেখার জন্য। ড্রাফটিং কমিটিতে, অর্থাৎ ড্রাফটিং মানে একটা খসড়া তৈরি করা, কোনো কিছু একটা লেখা বা কোনো কিছু লিখতে গেলে, সেটা রাইটারই হোক বা কোনো লোক বা কোনো কিছু তুমি যদি লিখতে যাও, তার একটা খসড়া তৈরি করতে হয় যে আমি কিভাবে জিনিসটা লিখবো। একটা চিঠি লিখতে গেলেও একটা ড্রাফট তৈরি করতে হয় যে হ্যাঁ চিঠিটাতে এই ইনফরমেশনটা দেবো, এটা দেবো না। তো এরকম কনস্টিটিউশনের ক্ষেত্রে অনেক ইনফরমেশন দেওয়া বা কোনো শব্দের মধ্যে পরিবর্তন করা, আমাদের পলিটিক্যাল ভিউ দেখে, আমাদের রিলিজিয়াস ভিউ দেখে, তো সমস্ত জিনিসটা একটা ড্রাফটিং কমিটি থাকে। সেই কমিটির একটা হেড ছিলেন, তিনি হচ্ছেন ডক্টর B.R. আম্বেদকর। স্যার আবার শোনা যাচ্ছে না, তোমরা কি শুনতে পাচ্ছ? না না। শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না। by its people. তো কনস্টিটিউট অ্যাসেম্বলি এবং লোক দ্বারা এই কনস্টিটিউশনটাকে নেওয়া হয়েছিল। আমি B.R. আম্বেদকরের কাজটা বলছিলাম, তোমরা শুনতে পেয়েছিলে? B.R. আম্বেদকরের কথা না বলছিলাম। স্যার, আমি তো পাইনি, বাকিদের কথা বলতে পারবো না। বাকি আমরা আচ্ছা আমি প্রত্যেকে বলছি কনস্টিটিউশন, আচ্ছা বলছি শোনো। কনস্টিটিউশন হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট দেয়, অধিকার দেয়, যেটা আমরা নাগরিক হিসেবে ভোগ করি,
ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টেরও কিছু কিছু দায়িত্ব থাকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও দায়িত্ব থাকে, একটা পলিটিক্যাল দায়িত্ব থাকে, তো সম্পূর্ণ একটা স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক তৈরি করে, ঠিক আছে, কনস্টিটিউশন। বি আর আম্বেদকর তিনি হচ্ছেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, বি আর আম্বেদকর। ড্রাফটিং কমিটি মিন্স হচ্ছে, ধরো আমরা আজকে একটা চিঠি লিখতে গেলে একটা খসড়া বানাতে হয়, ড্রাফট বানাতে হয়, যে কিরকম ভাবে চিঠিটা লিখবো, কোন ইনফরমেশনটা দেবো, কোনটা দেব না। বি আর আম্বেদকর যিনি ছিলেন, তিনি কি করেছিলেন, এই কনস্টিটিউশনে লিখেছিলেন শব্দের মধ্যে কোনটা রাখা উচিত, কোনটা রাখা উচিত নয়, আমাদের রিলিজিয়ান, আমাদের দেশের গঠন, আমাদের দেশের পলিটিক্যাল ভিউ দেখে তিনি এটাকে স্ট্রাকচার করেছিলেন, সেই জন্য তাকে মেন আর্কিটেক্ট বলা হয় কনস্টিটিউশনের জন্য। এই অবধি প্রত্যেকের কাছে ক্লিয়ার? এখান অবধি প্রত্যেকে শুনতে পেয়েছো? রেসপন্স করে দাও, যদি শুনতে পেয়ে থাকো রেসপন্স করে দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শুনতে পেয়েছি। তো নেক্সট দেখো, যেটা হচ্ছে যে বলছি, আমাদের যে কনস্টিটিউশনটা সেটা নেওয়া হয়েছে হচ্ছে বিভিন্ন দেশের ভালো ভালো কনস্টিটিউশন থেকে, অর্থাৎ আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে ক্লাসের স্যার। কেউ একজন রেসপন্স করো যদি কেউ শুনতে পাচ্ছ তো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। স্যার হ্যাঁ স্যার। তো শোনো, ক্লাস তোমাদেরকে বলে দিই, সানডেতে আজকে যতদূর পর্যন্ত শিখিয়েছি, সানডেতে এই তারপর থেকে ডিসকাশন করতে হবে, এবং ক্লাসের আগেরটা যারা যারা শুনতে পারোনি, কোনো জায়গাটা বুঝতে পারোনি, সেটা নিয়ে পড়ানো হয়ে যাবে সানডেতে। নেক্সট যে সানডেতে আমার ক্লাস আছে, ঠিক আছে, সেদিনকে কনস্টিটিউশন ভালো করে বুঝিয়ে দেবো, কনস্টিটিউশন কি আছে বুঝিয়ে দেবো, অতটুকু পার্টটাকে বোঝাবো, সাথে আগে যা পার্ট পড়িয়েছি সেখান থেকে যদি আরো কনফিউশন থাকে সেটা ডিসকাশন করে নেবো। যেহেতু রাতের বেলা নেটওয়ার্কের একটু অসুবিধা হয়, প্রত্যেকেই তোমরা ইউজ করছো, জানো যে রাতের বেলা একটা নেটওয়ার্কের ওয়ার্কলোড থাকে, যার জন্য ক্লাসটা ডিস্টারবেন্স হচ্ছে। জেনারেলি রাতের বেলা ক্লাসটা ডিস্টারবেন্স হয়, সকালের ক্লাসে তো অতটা হয় না। তো নেক্সট সানডেতে এটা টোটাল ক্লাস